আচ্ছা, আমি শুরু করতেছি। শুরুতে বলি আমি আম, যেভাবে পড়াই, আমি চাই যে স্টুডেন্টরা সবসময় ইন্টারাক্টিভ থাকুক। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা সবসময় রেসপন্স করার ট্রাই করবেন, ঠিক আছে? মানে ওকে এত স্যার। কঠিন কিছু না, যেটাই পড়বো আমরা হচ্ছে মানে ভালোভাবে পড়বো। এত ফর্মালিটির কিছু নাই, ভয়ের কিছু নাই, ঠিক আছে? মানে শিক্ষার সিস্টেমটা আচ্ছা আমরা এমন ভাবে করবো যেন আমরা নিজেরাই ভালোভাবে শিখতে পারি, ঠিক আছে? কোনো ডাউট যেন মনের মধ্যে না থাকে, ওইভাবে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনাদের আপনাদের লাস্ট কতটুকু পড়ানো হয়েছিল আমাকে একটু বলতে পারবেন? এই চ্যাপ্টার তো না? জি স্যার। কতদূর পড়ানো হয়েছিল? এই বিযোজন পর্যন্ত। কতদূর? বিযোজন বিক্রিয়া? হ্যাঁ। মানে 96 পৃষ্ঠা নাকি? হ্যাঁ আচ্ছা, আজকে কোথা থেকে শুরু করলে ভালো হয় আপনারা বলেন তো আমাকে কাইন্ডলি। স্যার, মানে আপনি যদি আবার মানে একটু প্রথম থেকে বুঝাইতেন। আচ্ছা, সেরকম। ওকে। আচ্ছা, সমস্যা নাই। আমাকে বলা হয়েছিল 94 পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল, এরপর থেকে শুরু করতে দহন বিক্রিয়া থেকে। তো আমি আপাতত তাহলে এখান থেকে একটু করতেছি, আপনাদের আশা করি রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, তো শুরু করি ফার্স্টে। দহন বিক্রিয়া, হ্যাঁ। দহন বিক্রিয়াটা কি? আপনাদের কি কোনো আইডিয়া আছে দহন বিক্রিয়া কি? জি স্যার। তখন কি বিক্রিয়া বলেন তো? হচ্ছে যে হুম বিক্রিয়া হুম। যে অক্সিজেনের কোনো সাথে পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। সরি, আমি বুঝতে পারিনি, আরেকবার বলবেন? যে যে কোনো কোনো পদার্থ পদার্থের সাথে অক্সিজেনের বিক্রিয়াকে দহন বিক্রিয়া বলে। হুম, ঠিক আছে, অনেকটাই ঠিক। আহ মানে হ্যাঁ, দহন বিক্রিয়া বলতে আমরা বুঝি যে ওখানে অক্সিজেন থাকবে। অক্সিজেন থাকবে, কিন্তু মানে মনে কি কোশ্চেনটা আসে না, কেন অক্সিজেন থাকলে দহন বিক্রিয়া বলতেছি? আসে তো নাকি? মানে দহন বিক্রিয়া জিনিসটা কি আসলে? মানে মানে এটা তো আমি পোড়ানো। পুরানো, ইয়েস, পুরানো। পুরানো মানে হচ্ছে আগুন লাগানো। তো আমরা জানি একটা জায়গায় আগুন লাগাইতে হইলে দুই তিনটা জিনিসের প্রয়োজন হয়। যেমন অক্সিজেন। একটা হচ্ছে আপনার কি, সরি, আচ্ছা, ভুল জায়গায় লিখতেছি। ধরেন কি আছে, একটা হচ্ছে আহ অক্সিজেন, একটা কি যে বস্তুটা সেটা, সাথে হচ্ছে আমার কি লাগতেছে দাহ্য পদার্থ বস্তু, আরেকটা কি আমার আপাতত মনে পড়তেছে না, যাই হোক। মানে মেইনলি আমি কি বুঝতেছি, কোথাও পুরানো জিনিসটা হইলে সেখানে আমার অক্সিজেন মাস্ট লাগতেছে, ঠিক আছে? অক্সিজেন ছাড়া আমি পুরানো হচ্ছে না। তো যে কারণে দহন বিক্রিয়াতে আমি বলতেছি যে আমার অক্সিজেন লাগবেই। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে কাহিনী। তো জিনিসটা হচ্ছে আমরা একটু রিকেপ করি কি আছে ভিতরে। দহন বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে। দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন থাকতে হবে, যেখানে অক্সিজেন একটি বিক্রিয়ক হিসেবে কাজ করে। তোমরা তোমাদের চারপাশে সবসময় দহন প্রক্রিয়ার অনেক উদাহরণ দেখেছো, মোমবাতির জ্বলন, চুলার আগুন বা গাড়ির ইঞ্জিন চলা, এগুলো সবই দহন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তো আমরা বুঝলাম যে অক্সিজেন থাকলে হচ্ছে সেটা দহন বিক্রিয়া হবে, ঠিক আছে? অক্সিজেন। কিন্তু আমরা কি এটা জানি যে দহন বিক্রিয়ায় কি কি উৎপন্ন হবে? কি কি উৎপন্ন হবে? আমার আলো উৎপন্ন হবে, আর হচ্ছে তাপ উৎপন্ন হবে। কিন্তু বিষয়টা কি মানে উৎপন্ন হওয়া? অবশ্যই না। তাপ কি একটা শক্তি? তাপ এক প্রকার হ্যাঁ, শক্তি। তো রূপান্তর শক্তিটা কি হওয়া। হচ্ছে? ইয়াস, রূপান্তর হচ্ছে। আর আলোটাও একটা শক্তি। আলোটাও হচ্ছে নর্মাল যে কেমিক্যাল এনার্জিটা ছিল ওটা থেকে আমার আহ আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটাই, আর কিচ্ছু না। ঠিক আছে, তারপর আমরা তাহলে যাই। তোমরা যদি অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালাও, তাহলে দেখবে তার আলোতে ঘর আলোকিত হয়ে উঠেছে। আলোর শিখার কাছে হাত নিলে তার তাপটা অনুভব করবে। মোমটিকে ভালো করে লক্ষ্য করলে দেখবে মোমের কিছু অংশ গলে নিচে গড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলেও বেশিরভাগ উৎপন্ন তাপে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, যার ফলে তাপ ও আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দিছে, আমরা যে মোমবাতি জ্বালাই ঘরে, সেখানে কি হচ্ছে? আহ মানে মোমবাতিটা আমরা যখন জ্বালাচ্ছি, মানে তখন কি হচ্ছে, একটা আলো ক্রিয়েট হচ্ছে না, যে কারণে আমরা পড়ালেখা করতেছি। কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালে কি পড়ালেখা করি না আমরা? তারপর দেখা যায় কোথাও আহ ছোটখাটো কিছু জোড়া দেওয়ার ক্ষেত্রে আমরা কি মোমের ওই আগুনটা ইউজ করি, তাই না? দেখছো তো নাকি? আচ্ছা, তো এটা দিয়ে আসলে কি করতেছি আমরা? মোমবাতি থেকে আলোক শক্তিও পাচ্ছি,
সাথে আমরা পাচ্ছি একটা তাপ পাচ্ছি। যখন আমরা মোমবাতির কাছে হাতটা নিচ্ছি তখন আমরা একটা তাপ পাচ্ছি, তার মানে আমরা বুঝতে পারতেছি যে দহন প্রক্রিয়ায় মানে দহন বিক্রিয়ায় আমার আলো এবং তাপ দুইটাই উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, মোমবাতির হচ্ছে একটা দহন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তো মোমের পরিবর্তে যদি কখনো সালফার বা গন্ধক উত্তপ্ত করা হয় তাহলেও তোমরা দেখতে পাবে যে প্রথমে সালফার গলে যাবে, তারপর সেখানে নীল আগুনের শিখা দেখা দিবে। আচ্ছা, আম, মানে নীল আগুনের শিখা কেন দেখা দিবে এটা কি আমাকে কেউ বলতে পারবেন? স্যার ওখানে হচ্ছে যে অক্সিজেনের জন্য। অক্সিজেনের জন্য। আচ্ছা, এটা আমি বলি জিনিসটা কি হচ্ছে। আমরা দেখতেছি কি সালফার আছে আর অক্সিজেন। সালফারকে হচ্ছে আমি বাংলায় বলতেছি হচ্ছে কি গন্ধক। ঠিক আছে, আর অক্সিজেন কেন আসছে এখানে, কারণ এখানে বলছে কি, আমরা একটু লাইনটা খেয়াল করি। সালফার বা গন্ধককে উত্তপ্ত করা হয় মানে কি, সালফারকে আগুনে জ্বালানো হচ্ছে। আর আগুনে জ্বালানো বলতে আমরা কি জানি, আমরা জানি যে সেটা একটা দহন বিক্রিয়া, মানে সেখানে অক্সিজেন সবসময় ওই বস্তুটা বা ওই মৌলের সাথে বিক্রিয়া করবে। তার মানে সালফারের সাথে আমি অক্সিজেনের বিক্রিয়া করতেছি। সালফারের সাথে অক্সিজেন বিক্রিয়া করলে কি হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে নীল রঙের শিখাটা উৎপন্ন করতেছে। এটা কিরকম, আমরা যখন আগুন জ্বালাই, হুম আমরা যখন আগুন জ্বালাই, মোমের আগুনটা কেমন থাকে, একটু হলদে কালার থাকে না? জি স্যার। মোমবাতির কালারটা একটু হলদে কালারে থাকে, কিন্তু আমরা যদি মোমের জায়গায় যদি সালফারকে জ্বালাই, দেখা যাবে যে ওই হলদে ভাবটা কি হয়ে গেছে, নীল কালারের হয়ে গেছে। কথা বুঝছেন তার কেন মানে আমরা? সালফার ডাই অক্সাইড করলে নীল হবে। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড থাকার কারণেই নীল হবে, ইয়াস। কথা বুঝতে পারছেন? জি স্যার। এই তো। তাহলে আমরা জানলাম যে সালফার থাকার কারণে এটা নীল আগুনের একটা শিখা, মানে নীল হবে বলতে কি একটা শিখাটা নীল কালারের দেখা যাবে, অনেকটা নীল কালারের। যাই হোক, তো তারপরে আরো আছে সালফার ডাইঅক্সাইড একটি বিষাক্ত গ্যাস। শুধু ল্যাবরেটরির নিরাপদ পরিবেশ ছাড়া এই দহন প্রক্রিয়া সম্ভব নয়। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড খুবই ঝাঁঝালো, মানে ঝাঁঝালো না, গন্ধটা কেমন গন্ধ আমি আসলে বলতে পারতেছি না, আমি কোনো টেস্ট করি নাই। বাট সালফার ডাইঅক্সাইডটা খুব খুব বিষাক্ত গ্যাস। এটা যদি মানুষের শ্বাসতন্ত্রে যায়, নিঃশ্বাসের সাথে যদি মানুষের ফুসফুসে যায়, মানুষের ফুসফুসের অনেক ক্ষতি করতে পারে। হ্যাঁ, এমনকি খুব বাজে লেভেল হলে মানুষের মৃত্যু ঘটাতে পারে, খুব ডেঞ্জারাস। এটা কখনো আপনারা ট্রাই করবেন না, কখনো যদি ল্যাবে আপনাদের ওইভাবে করানো হয় তাহলে করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো স্যার তখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওই বলেন। পটাশিয়াম পার ম্যাগনেটের ওখানে গ্লিসারিন দিলে কেন আগুন জ্বলে ওঠে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটে গ্লিসারিন দিলে কেন আগুন জ্বলে ওঠে, এটা মানে ফুল ঘটনাটা আমাকে বলবেন কিরকম, আমি বুঝলাম না আপনার কোয়েশ্চেনটা। মানে হচ্ছে পটাশিয়াম পার ম্যাগনেট হচ্ছে যে হুম 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 দিয়ে ওখানে গ্লিসারিনের 3-4 ফোঁটা ড্রপার দিয়ে 3-4 ফোঁটা ড্রপার দিয়ে গ্লিসারিন দিলে হচ্ছে যে আগুন জ্বলে ওঠে কেন? 3-4 ফোঁটা গ্লিসারিন দিলে আগুন জ্বলে ওঠে। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাহিনীটা, আচ্ছা এটা আমি আপনাকে পরে বলতেছি। হ্যাঁ, আপনি আচ্ছা। কোশ্চেন যেটা করছেন আমি এটা মাথায় রাখলাম, এটা আমি আপনাকে পরে আনসার করতেছি, ঠিক আছে? আচ্ছা, না এটা একটা গুড কোশ্চেন, এটা আমি শুনছিলাম, আমি নিজেও শোনার, তো এই জন্য আমি বলতেছি যে একটু টাইম নিলাম, আপনাকে আমি এটা জানাচ্ছি। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়াতে আসি। ক্লিয়ার তো না, দহন বিক্রিয়া তো ক্লিয়ার নাকি? কোশ্চেনটা জি যিনি স্যার। করছেন। আচ্ছা, হ্যাঁ। ওকে, প্রতিস্থাপন বিক্রিয়াতে আসি তাইলে। প্রতিস্থাপন বিক্রিয়া কি, সহজ বাংলা আমরা বুঝতেছি। আচ্ছা, আপনারাই বলেন প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, আপনারা যেহেতু পড়ছেন এগুলা। প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে যে মানে মানে কোনো একটা মানে মৌল অন্য অন্য কোনো একটা যৌগ থেকে ওই একটি মৌলকে সরিয়ে ওই স্থানটা দখল করে নেয়। কে দখল করে নেয়? ওই একটা মৌলকে আরেকটি সরিয়ে। মৌল, হ্যাঁ। আরেকটি মৌল জায়গাটা দখল করে নেয়, হ্যাঁ ইয়েস রাইট। নতুন আচ্ছা, যৌগ তো গঠন করে। এটাই মানে, হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাই, যে প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে আমার একটা যৌগ থাকে, ওই যৌগ থেকে হচ্ছে আরেকটা, মানে ওই যৌগেরই একটা মৌলকে সরায় ওখানে আরেকটা মৌল এসে স্থান নেয়। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা আমরা একটু দেখি। এক্সাম্পলটাতে কি বলছে যে এটা একটা কপার সালফেট দ্রবণ। আচ্ছা, কপার সালফেট দ্রবণটা কি কালারের হয় বলতে পারবেন আপনারা? কোনো আহ আইডিয়া? হ্যাঁ। হ্যাঁ, নীল কালারের। নীল কালারের, হ্যাঁ। কপার সালফেটের আপনাদের সময় কি মানে ল্যাব করায় তো নাকি, স্কুলে ল্যাব হয়? না, করে না, করে না। আচ্ছা, আমি যখন স্কুলে ছিলাম, হ্যাঁ আমি যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে আমাদের ল্যাব ছিল। তো ল্যাবে হচ্ছে আমাদের ল্যাব আছে কপার তবে ল্যাবে সালফেটের, হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। মানে ল্যাব আছে কিন্তু আমাদেরকে নিয়ে যায় না।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। সেটা ঠিক আছে। আমি ভাবছি আসলে ল্যাব নেই, না তাহলে তো ঠিক আছে, তাহলে তো ল্যাব নিতে পারার কথা, কিন্তু ব্যাড লাক। বাট ল্যাবে আমি হচ্ছে ওই কপার সালফেটের ক্রিস্টালটা করছিলাম। তো কপার সালফেটের ক্রিস্টালটা যদি আপনাদের কখনো দেখার সুযোগ হয় দেখবেন, এটা হচ্ছে আপনার মানে অনেক বেশি সুন্দর, অনেকটা নীলের মধ্যে ক্রিস্টাল। ক্যালাস গঠন তো বুঝেন, ক্যালাস বলতে বুঝেন কিছু, হ্যাঁ ক্রিস্টাল বা ক্যালাস? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই কপার লবণ একটা সালফেট দ্রবণ, ইয়েস লবণেরটা। ওইরকম কপার সালফেটে কিন্তু একটা একটা লবণ টাইপেরই বলতে পারেন আপনারা, তুতে বলে এটাকে, ঠিক আছে, তুতে বলে হ্যাঁ বাংলায়। নীল। তো কপার, হ্যাঁ নীল কালারের, তো কপার সালফেট দ্রবণটাকে হচ্ছে আপনি ক্যালাস গঠন যখন করবেন দেখতে পাবেন এত সুন্দর হয় ক্যালাসটা, মানে দেখলে মনে হবে যে আমি এটা নিয়ে বাজারে বিক্রি করে দিই ওই ল্যাবে গিয়ে। আসলে এত সুন্দর হয়। কি কারণে বললাম, যে অনেক নীল কালারের হয় কপার সালফেট দ্রবণটা, দেখে আমার মনে পড়লো তাই বললাম। তো কপার সালফেটের একটা নীল দ্রবণের মধ্যে আমি যদি একটা আহ ইয়া চিনেন না, পেরেক তো চিনেন? হ্যাঁ পেরেক চিনি। পেরেক 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 কিসের হয়? লোহার হয়, তাই না? লোহা মানে কি? লোহা। লোহা মানে হচ্ছে লোহা আমার মানে আয়রন। আয়রন, ফেরাস। ফেরন। ওকে, হ্যাঁ মানে ফেরাম, সরি ফেরাম। ওটা তো যোজনী 2 হলে তখন ফেরাস বলে। আচ্ছা, তো হ্যাঁ লোহা বলতেছি আমি, ফেরাম। আর দ্রবণটা কিসের আমার? কপার সালফেটের। তো কপার কপার সালফেট। সালফেটের একটা দ্রবণের মধ্যে, হ্যাঁ এরকম একটা দ্রবণ আছে, দ্রবণের মধ্যে হচ্ছে আমি একটা পেরেক ডুবাইলাম। আমি কি বললাম, পেরেকটা হচ্ছে আমার লোহার, আর দ্রবণটা হচ্ছে আমার কপার সালফেটের। তো জি স্যার। তো এই ফেরাম কি করবে এখান থেকে, আমার কপার সালফেটের যে কপারটা আছে, কপারটাকে প্রতিস্থাপন করবে। মানে কি হবে জিনিসটা, যে কপার সালফেটের জায়গাটা দখল করে নিবে। ফেরন তখন হয়ে সালফেট। যাবে কি, হ্যাঁ ফেরাস সালফেট, আর হবে কি, কপার আলাদা হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে তাত্ত্বিকভাবে জিনিসটা এমন হবে, মানে থিওরিটিক্যালি জিনিসটা এমন হবে, কিন্তু আসলে ওইখানে ঘটনাটা কি ঘটবে সেটা হচ্ছে এখানে বইতে দেয়া আছে। মরিচা পড়বে। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে এটা আমার, আমি করছি স্যার পরীক্ষাটা। সরি বুঝিনি, আবার বলবেন? এই পরীক্ষাটা আমি করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তো দেখার কথা কালারটা, তাই না? হ্যাঁ আচ্ছা মরিচা পড়ে। আচ্ছা আচ্ছা, ওকে সমস্যা নাই। তো এটা তাহলে আপনি তো জানেনই যে তাহলে কপার সালফেট দ্রবণ, নীল কালারের দ্রবণটা একটু কালার চেঞ্জ করার কথা, তাই না? ফেরাস জি। সালফেট হইলে তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন আম, আরেকটা জিনিস কি, তো কপারের হচ্ছে একটা প্রলেপ পড়ে যাবে, এই কপারটা, এই যে কপারটা বের হচ্ছে, কপারটা কোথায় জমা হচ্ছে? কপারটা হচ্ছে আমার পেরেকের উপরে একটা আস্তরণ জমে যাচ্ছে কপারের। কথা বুঝতে পারছেন? যে কারণে হচ্ছে এটা একটু এখানে যেমন লিখছে মরিচা, মানে মরিচার মতো, মরিচা পড়ার মতো রং ধারণ করছে। আসলে মরিচা না, এটা হচ্ছে কপারের কালার, যে কারণে হচ্ছে জিনিসটা একটু মরিচা দেখা যাবে, মানে যতদূর অংশ সে ডুবানো অবস্থায় থাকবে সেটাই শুধুমাত্র ওই কালার ধারণ করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ওকে, ঠিক আছে, যেহেতু এগুলো আপনাদের পড়াই দেখতেছি। আচ্ছা, আপনারা কে কে আছেন ক্লাসে? 3 জন, আচ্ছা। আপনারা একটু সবাই রেসপন্স করেন, হ্যাঁ আমি চাই যে সবাই রেসপন্স করেন। জিনিসটা কি আমরা মানে এখানেই শিখি, ঠিক আছে, যেন পরে আর অন্যভাবে আর পড়া না লাগে, ওইরকম ভাবে শিখবো আমরা। আচ্ছা, তো এখানে তো তাহলে ছিলই এই যে, কোথায় গেল, আচ্ছা আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে আমার, আপনার কি এটা আনসার দিতে পারবেন? এটা আমার পার্সোনালি কোশ্চেনটা করতেছি, যে আহ, ফেরাম ফেরাম কেন কপারকে সরাইলো? মানে কপার তো চাইলে এখানে থেকে যেতে পারতো, তাই না? ফেরাম কেন তাকে সরাই ফেললো? যেমন এখানে একটা কারণ লাইন এটা আছে যে লোহা কপার থেকে বেশি বিক্রিয়াশীল হওয়ার কারণে সেটি নিচের বিক্রিয়ার মাধ্যমে লোহা কপার সালফেটের কপারকে প্রতিস্থাপন করেছে। কেন সে, কেন এটা তার থেকে বেশি বিক্রিয়াশীল? আম, ফেরন হচ্ছে ফেরোমের হচ্ছে যে আম, কি বলবো, ইলেকট্রনের সংখ্যা বেশি। আর কপারের ইলেকট্রনের সংখ্যা বেশি। আচ্ছা, আমি না জিনিসটা একটু যোজনী। ব্যাখ্যা করি। আপনারা কি 3D কক্ষপথ 4s রেখে কেন 3D তে, মানে 3D রেখে কেন 4s ইলেকট্রন যায়, এই কাহিনীটা জানেন? আম, ওই যে হ্যাঁ স্যার স্থিতিশীল। স্থিতিশীলতা অর্জনের জন্য, হ্যাঁ মানে এটা তো জানেন হ্যাঁ তাই না, 4s হ্যাঁ 3D র কাহিনীটা তো জানেন। আচ্ছা, আমি আরেকটু বলি তাহলে। তো আমি যদি দেখি, আম, ধরেন শুরুতে দিলাম ফেরাম, ফেরামের ইলেকট্রন সংখ্যা কত, 26, তাই না? হ্যাঁ তো হ্যাঁ এখন আমি একটু দেখি, তো তার ইলেকট্রন বিন্যাস কি, পুরোটা আর্গনের মতো, মানে 18টা ইলেকট্রন তো হ্যাঁ আছেই। মেইন ঝামেলা হচ্ছে 3D আর 4s। তো দেখা যায় যে তার 3D কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা,
6টা। আর 4s কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা না দুইটা। 2টা। ওকে। আর আরেকটা কোন ছিল? কপার। কপারের কয়টা ইলেকট্রন বলতে পারবেন? মানে পারমাণবিক সংখ্যা হ্যাঁ, কত? কপারের 29। 29। 29। 29, হ্যাঁ ঠিক আছে। এটাও সেম, আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে। তারপরে কি হচ্ছে? থ্রিতে কয়টা ইলেকট্রন তার? সরি, 3 বলতে থাকেন। 7। না না। থ্রিতে কয়টা, হ্যাঁ, ফোরেসে 7। কয়টা? আহ, আচ্ছা আমি বলে দিই, সমস্যা নাই না পারলে। থ্রিতে 9টা, ফোরেস হচ্ছে 1। সরি 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 সরি, ভুল লিখছি। 9টা না, 10টা। ঠিক আছে। মানে এটা একটু অদ্ভুত, কপারের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু একটু অদ্ভুত। হওয়ার কথা ছিল 4s-2, আর থ্রিতে হওয়ার কথা ছিল 9। কিন্তু এই এই 3D বিন্যাস এই বিন্যাস গঠন করছে কেন সে? এই কারণে যে তার হচ্ছে স্থিতিশীল। তার হচ্ছে থ্রিডিতে হচ্ছে তার কি আছে, থ্রিডিতে তার 10টা ইলেকট্রন আছে, 4s-এ তার একটা ইলেকট্রন আছে। তো একটা থাকলে কি হচ্ছে, 4s হচ্ছে মানে হাফ ফিল আপ আছে। সে তো 2টা নিতে পারে কিন্তু সে একটা নিয়ে আছে, তার মানে সে হাফ ফিল আপ। আর থ্রিডিতে কি হচ্ছে, থ্রিডিতে 10টা নিতে পারে, তার 10টাই ফিল আপ আছে। ঠিক আছে, বুঝা গেছে জি। কপারের কথা? হ্যাঁ, এখন ফেরামে আস। ফেরামে কি হয়েছে? ফেরামে হচ্ছে 3d6, আর এখানে হচ্ছে 4s-2। তার 4sটা স্থিতিশীল আছে কিন্তু থ্রিডিটা কিন্তু এখনো স্থিতিশীল নাই। কথা বুঝা গেছে? জি। যে থ্রিডিটা কিন্তু স্থিতিশীল নাই। স্থিতিশীল কপারের 3d 4s দুইটাই স্থিতিশীল আছে। কারণটা কি? তার একটা হচ্ছে ফুল ফিল আপ, আর আরেকটা হচ্ছে হাফ ফিল আপ। মানে কপারের 3d 4s দুইটাই স্থিতিশীল আছে, কিন্তু ফেরামের কি হয়েছে, ফেরামের থ্রিডিটা স্থিতিশীল আর নাই। ওখানে কোবাল্ট তো না, কোবাল্ট তো স্থিতিশীল। বুঝি নাই আরেকবার। মানে কোবাল্ট আর কপার স্থিতিশীল না। না না, হ্যাঁ কোবাল্ট তো অন্য ক্ষেত্রে, মানে আমি এদের মধ্যে বলতেছি, এদের মধ্যে কে ও বেশি আচ্ছা। স্থিতিশীল কে একটু কম স্থিতিশীল। হ্যাঁ, ওভাবে কম্পারিজন করলে দেখা যাবে যে আমার, 4s2 হচ্ছে যে হ্যাঁ স্থিতিশীল। হ্যাঁ, এদের মধ্যে কে বেশি স্থিতিশীল ওটা জিজ্ঞেস করতেছি আমি। কপার। দুইটা, কপার না আয়রন? উম কপার। কপার। কারণটা কি? তার দুইটা কারণ হ্যাঁ, অরবিটালি কিন্তু একটা হাফ ফিল আপ আর একটা ফুল ফিল আপ। কিন্তু হ্যাঁ। আয়রনের কি হয়েছে, আয়রনের একটা ফুল ফিল আপ, আরেকটাতে মানে একটু ছটফট করতেছে। সে সে হয় 10টা নিবে নাহলে 5টা নিবে। এখন তার পক্ষে কোন জিনিসটা নেওয়া বেশি মানে সুবিধাজনক বলতে পারবেন? 3d 5 নেওয়া, তাই নয় কি? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। তাই বলতে পারি আমরা কপার থেকে মানে আয়রন কম স্থিতিশীল, কপার তুলনামূলকভাবে আরো বেশি স্থিতিশীল। তো এখন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কপার। হ্যাঁ, এই যে আমরা যদি একটু দেখি, আহ তো এখানে যে কপারটা আছে, কপারটা ফেরাস থেকে আরেকটু কম স্থিতিশীল। তো ফেরাস চাবে যে, সরি, কপারটা ফেরাস থেকে একটু বেশি স্থিতিশীল। তো ফেরাস চাবে তার এই 3d 6 যেখানে আছে, আমি আরেকবার লিখি, 3d 6 যেখানে আছে সেখান থেকে একটা ইলেকট্রন সে ছেড়ে দিতে, সেই দেশে 3d 5 হতে যাবে। তাই তো নাকি? জি স্যার। তাই না? হ্যাঁ। সো সে কি করবে, ওখান থেকে আমার কপারকে কিন্তু সে সরাই দিবে। কপারকে সরাই দিয়ে সে ওইখানে ওই জায়গাটা সে দখল করবে। কথা বুঝে গেছে কেন এখানে এই কথাটা বলা হয়েছে? জি। আচ্ছা, এটা আমি এমনি জিজ্ঞেস করছি, এমনি জানার স্বার্থে। যাই হোক, আপনারা, হ্যাঁ আপনার কোয়েশ্চেনটা আনসার ঠিকই ছিল। কোনো সমস্যা নেই, আমরা সামনে আবার আম, সামনের দিকে আগাই। সামনে যা আছে, সামনে আরো ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া থেকে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা ঠিক আছে, ওকে। বিযোজন বিক্রিয়াতে আসি। বিযোজন বিক্রিয়াকে আগের দিন পড়ানো হয়েছিল? জি স্যার। আচ্ছা, ও, তাহলে বিয়োজন বিক্রিয়া তো হয়েছে। তবু আপনি একবার পড়েন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, বিযোজন বিক্রিয়াতে আসি। বিযোজন বিক্রিয়া আসলে কি জিনিস? বিযোজন বিক্রিয়া হচ্ছে আমার একটা একটা আচ্ছা, বিযোজন বিক্রিয়াটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে একটা যৌগ আছে। ঠিক আছে, একটা যৌগ আছে, ওখান থেকে হচ্ছে আমি দুইটা যৌগে কনভার্ট করতেছি, দুইটা মানে যৌগ বা ভাঙতেছে। মৌলে।
হ্যাঁ, দুইটা যৌগ বা দুইটা মৌলে আমি ভাঙতেছি, সেটা দুইটাও হইতে পারে, সেটা তিনটাও হইতে পারে, চারটাও হইতে পারে, অসংখ্য হইতে পারে, মানে এক কথায় দুইয়ের অধিক, দুই বা তার অধিক হবে। এটাকে আমি বলছি বিযোজন। বিযোজন মানে কি? বিয়োগ করা। সংযোজনে কি ছিল? সংযোজনে ছিল আমার দুইটা একসাথে যোগ করে একটা জিনিস আমি কনভার্ট করতেছি। আর দুই বা ততোধিক আর কি, এখানে দুইটা লিখছি। আর বিযোজনে কি হবে? তার সম্পূর্ণ উল্টাটা হবে, ওইটাকে ভেঙে আমি তার আরো ক্ষুদ্র 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 পার্টে ভাগ করতেছি। এটা হচ্ছে আমার বিযোজন বিক্রিয়া। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখন তাহলে বিযোজন বিক্রিয়ার আমরা একটা উদাহরণ দেখি, তাহলে জিনিসটা হচ্ছে আর একটু ক্লিয়ার হবো। যেমন এখানে যেটা দিচ্ছে যে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট কি আপনারা দেখছেন কখনো? এক্সপেরিমেন্ট করা বা চোখে দেখা কখনো হয়েছে? হ্যাঁ, এটা চুনা পাথর। চুনা পাথর, ইয়েস, রাইট। তো ক্যালসিয়াম কার্বনেটকে আমি যদি তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি উপযুক্ত তাপ দেই, মানে শুধু তাপ না উপযুক্ত তাপ দেই, তাহলে দেখা যাবে সে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বনেটটাও একটা দ্রবণ, তাই তো নাকি? জি। ক্যালসিয়াম কার্বনেট একটা দ্রবণ। তো ক্যালসিয়াম কার্বনেট থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, আমি এটা বুঝবো কিভাবে? কোনো বলতে পারবেন আপনারা কেউ? হ্যাঁ, মানে বুঝতে পারবো। প্র্যাকটিক্যালি? যখন আমি হচ্ছে যে একটা চুনের চুন চুন মিশ্রিত একটা পানির মধ্যে হচ্ছে যে ওই চুন মিশ্রিত পানির মধ্যে যদি আমি ওই ইয়াটা দিই, তাহলে ওটা যদি ঘোলা হয়ে যায় তাহলে। ঘোলা হয়েছে বা বুদবুদ সৃষ্টি হয় এক কথায়, হ্যাঁ, ঠিক আছে? আমরা কোক খাই না, হ্যাঁ, কোকা কোলা, পেপসি বা মোজো? হ্যাঁ, তো ওখানে কি হয়? ওখানে বুদবুদ ওঠে না, একটা একটা ঝাঁজ হ্যাঁ, থাকে ওটা না? কার্বন ডাই ঝাঁজ অক্সাইড। না, ইয়েস, ওটাই হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড গ্যাস। বুঝা গেছে? কার্বন ডাই অক্সাইড গ্যাসটা সবসময় বের হয়ে যায়। সো এই কারণেই ক্যালসিয়াম কখনো এরকম কোনো বিক্রিয়াতে যদি দেখেন যে এরকম বুদবুদ সৃষ্টি হচ্ছে, বুঝতে পারবেন যে সেটা কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে। কথা বোঝা গেছে? জি। আচ্ছা, এটা হচ্ছে আমার আহ এটা হচ্ছে আমার এই বিযোজন বিক্রিয়ার একটা উদাহরণ। এখানে যেমন ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমি ক্যালসিয়াম অক্সাইড আর সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, সো এটা হচ্ছে আমার একটা বিযোজন বিক্রিয়ার উদাহরণ। ওকে, তারপর এখানে আরো কি জিনিস আছে, এখানে একটু দেখি আমি আহ কি কি লিখছে একটু দেখি। ল্যাবরেটরি নিরাপদ পরিবেশে একটি টেস্ট টিউবে যদি কেউ খানিকটা চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট নিয়ে উত্তপ্ত করে, তাহলে দেখবে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে বা বিযোজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। এখানে ওইটাই বলছে, উৎপন্ন গ্যাসটি কার্বন ডাইঅক্সাইড কিনা সেটিও পরীক্ষা করে দেখা সম্ভব। বলতে ওই যে আমি যেটা আপনাদের আস্ক করছিলাম, যেটা এটা কার্বন ডাইঅক্সাইড কিনা সেটা বুঝবেন কিভাবে? সেই যে কার্বন ডাইঅক্সাইড যেটা, এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমি যদি আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইডকে কি বলে বলতে পারবেন? ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইডের একটা বাংলা নাম আছে। হুম হুম জানা কে নেই। বলতেছেন? ক্যালসিয়াম অক্সাইডের একটা বাংলা নাম আছে, সেটাকে বলা হচ্ছে চুন। ও আচ্ছা। কথা বোঝা গেছে? চুন, ঠিক আছে? সো আমি যদি ক্যালসিয়াম, সরি আমি ভুল বলতেছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি আমি ভুল বলতেছি, এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে আমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমি বলতেছি চুনের পানি। কথা বোঝা গেছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমি বলতেছি চুনের পানি। মানে মানে কি? চুনের দ্রবণ। আপনারা যারা পান খান বা পান খায় দেখছেন, সেখানে দেখবেন যে একটা চুনের দ্রবণ, এটা হচ্ছে চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর ক্যালসিয়াম অক্সাইডকে বলতেছি আমি চুন। চুন। কথা বোঝা গেছে? সো ক্যালসিয়াম অক্সাইড হ্যাঁ। আর পানিকে যখন আমি বিক্রিয়া করব, সেটা কি হয়ে যাবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই জিনিসটা দিয়ে কি বোঝাচ্ছে? এই জিনিসটা দিয়ে এটা বোঝাচ্ছে যে আমি চুনকে যখন পানির সাথে মিশ্রিত করব, সেটা চুনের পানি হয়ে যাবে। ঠিক আছে? মানে সহজ বাংলা এটাই বোঝাচ্ছে, আর কিছু না। কথা বোঝা গেছে? একটা হচ্ছে চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন। বুঝছেন? তো এখন আমি যেটা বললাম যে ওটা যে কার্বন ডাইঅক্সাইড, সেটা আমরা বুঝবো কিভাবে? এই কার্বন ডাইঅক্সাইডটাকে আমি যদি চুনের পানিতে, বুঝে নেন, চুনের পানি বলতেছি, চুন বলতেছি না, হ্যাঁ? তো চুনের পানিতে যদি আমি মিশ্রিত করি, কি হবে? আমার আগের মতো সেম ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর, যে বলছিলেন চুনা পাথর, হ্যাঁ, চুনা পাথরটা ক্রিয়েট হবে। সাথে হচ্ছে কিছু এক্সট্রা পানি থাকবে, আরো কিছু হয়তো কিছু উৎপাদ থাকতে পারে, যাই হোক বাদ দেন। মানে বুঝতে পারছেন তো, মেইন হচ্ছে আমার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। মানে যেই জিনিসটা হচ্ছে আমি যে জিনিসটাকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড পাইছি, ওই জিনিসটাই তৈরি হবে। কথা বুঝছেন? এটার একটা খুব জনপ্রিয় একটা প্র্যাকটিক্যাল ল্যাব ছিল। আমি জানি না এটা এখন আপনাদের করায় নাকি, বাট আমরা স্কুল লাইফে এটা করছিলাম। বুঝছেন? ওই চুনের পানিটা কিন্তু ধরা ধরা যেত। আহ ওটা হচ্ছে আপনার যেই বুদবুদটা উঠতো, উপর দিয়ে হচ্ছে একটা টেস্ট টিউব টাইপের কিছু একটা লাগায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ডুবানো হইতো।
তো ওখানে দেখা যেত যে ক্যালসিয়াম কার্বনেট ক্রিয়েট হচ্ছে। যাই হোক, এগুলো আপনারা যদি থাকে অবশ্যই করবেন ইনশাল্লাহ, বা এখন না হলে ফিউচারে কলেজ লাইফে উঠলেও করবেন ইনশাল্লাহ। ক্লিয়ার তো নাকি? এখানে আর কোনো কোয়েশ্চেন আছে বিযোজন বিক্রিয়ায়? নো স্যার। না স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, আপনারা শুধু একজনই রেসপন্স করতেছেন, আপনারা অন্যরাও একটু রেসপন্স করেন। আমি আসলে নাহলে বুঝবো না আপনাদের আহ, বুঝতেছেন নাকি। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমি তাহলে নতুন টপিকে ঢুকতেছি। আশা করি এতক্ষণ বুঝছেন। ঠিক আছে, তো নতুন টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শক্তির রূপান্তর। আচ্ছা, এইটা শুরু করার আগে আমি একটু বলে নিই। আহ, শক্তি তো আমরা জানি যে শক্তি কোনোদিন ক্রিয়েটও করা যায় না, শক্তি কোনোদিন ডেস্ট্রয়ও করা যায় না। মানে কি, শক্তি কখনো সৃষ্টি নাই, শক্তির কখনো ধ্বংসও নাই। শক্তি হচ্ছে এমন একটা শক্তি জিনিস, যদি রূপান্তর হয়। ইয়াস, শুধুমাত্র রূপান্তর হয়। দেখা যাচ্ছে যে আম, বিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সরি, পানি থেকে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা তো আপনারা জানেন, কাপ্তাই হ্যাঁ, হ্রদে যেটা হয়। মানে ওটা কি হয়? পানির স্রোতটাকে কাজে লাগায় বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তার মানে কি হচ্ছে আমার, পানির স্রোতের যে শক্তিটা ছিল, ওই শক্তিটাকে কনভার্ট করে, রূপান্তরিত করে আমি বিদ্যুৎ শক্তিতে নিয়ে আসতেছি। আর সেই বিদ্যুৎ শক্তি দিয়ে আমার লাইট, ফ্যান, বাসার কারেন্ট যা আছে সবকিছু চলতেছে। ঠিক আছে, আবার সেম, এই বিদ্যুৎ শক্তি দিয়ে আমি যখন একটা লাইট জ্বালাচ্ছি, তখন কি হচ্ছে, বিদ্যুৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সেই আলো দিয়ে দেখা যায় আমি আমার কাজ করতেছি। ঠিক আছে, তারপরে দেখা যায় যে আমার আরো কিছু যদি দেই, যেমন ফ্যান, কারেন্ট দিয়ে যখন আমি ফ্যানটা চালাচ্ছি, কি হচ্ছে সেখানে, শক্তি রূপান্তরটা কিভাবে হচ্ছে, কারেন্টের যে শক্তিটা, সেটার কারণে আমি ফ্যান ঘুরতেছে, মানে সেখানে একটা বায়ু, একটা বাতাস ক্রিয়েট হচ্ছে, যে বাতাসটা ওই যে আমরা গরম লাগলে যে ফ্যান চালাচ্ছি, ওই বাতাসটাই হচ্ছে আমাদের একটা শান্তি দিচ্ছে। মানে এক কথায় বিদ্যুৎ শক্তিকে আমি নর্মালি বায়ু শক্তিতে রূপান্তরিত করলাম। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমার সব শক্তির রূপান্তর চলে। তো আমরা এখানে দেখি কি কি বলছে। এখানে এই সেম কথাগুলো বলছে যেগুলো আমি বললাম, যে শক্তির বিভিন্ন রূপ রয়েছে, যেমন তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, বৈদ্যুতিক শক্তি, আরো ভাবলো আরো আছে। তো তোমরা এর মাঝে জেনে গেছো যে শক্তিকে সৃষ্টি কিংবা ধ্বংস করা যায় না, এটিকে কেবল এক ধরনের শক্তি থেকে অন্য ধরনের শক্তিতে রূপান্তরিত করা যায়। এখানে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি বিভিন্ন শক্তিতে রূপান্তরের কয়েকটি উদাহরণ দেওয়া হলো। যেমন এক নম্বরে তাপ শক্তি। আমরা আমাদের চারপাশে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি তাপ শক্তিতে রূপান্তর দেখে অভ্যস্ত। যে কোনো দহন প্রক্রিয়া হচ্ছে এর উদাহরণ। আমরা একটু আগে দেখে আসছি, মোমবাতির যে উদাহরণটা দেখছিলাম, মোমবাতির উদাহরণে কি ছিল, আমরা যখন মোমবাতি জ্বালাই, সেখানে কি কি উৎপন্ন হয় বলতে পারবেন কেউ? পড়ে আসছিলাম, হ্যাঁ, দুইটা শক্তি উৎপন্ন হয় সেখানে। কার্বন ডাই বলেন তো কি কি ছিল? সেখানে তাপ শক্তি হ্যাঁ, না না, আমি শক্তির আর কথা আলোক বলছি, শক্তি। শক্তি। হ্যাঁ হ্যাঁ, আলো শক্তি, তাপ শক্তি, তারপর তাপ শক্তি আর আরেকটা কি ছিল? আলোক শক্তি। ইয়েস, আলোক শক্তি, ইয়েস, রাইট, আমি সেটাই জিজ্ঞেস করতেছিলাম। সো এই যে ওটাই এখানে বলছে, তার মানে দহন প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাপ শক্তি, আলোক শক্তি দুটাই পাচ্ছি। এখানে এটাই বলছে যে কোনো দহন প্রক্রিয়া হচ্ছে এর উদাহরণ, যে ওই তাপ শক্তি পাচ্ছি এই জন্য। ঠিক আছে, এই যে মোমবাতি কিংবা চুলা এভাবে তাপ উৎপন্ন করা হয়, এমনকি আমাদের শরীরেও এভাবে তাপ শক্তির সৃষ্টি হয়ে থাকে। গাড়ির ইঞ্জিনেও রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে তাপ শক্তির সৃষ্টি হয়, সেই শক্তিতে গাড়িকে চলমান করা হয়। বলতে পারবেন এটা কিভাবে হয়, গাড়িতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে গাড়িকে যে চালানো হয়? আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই, এটা জি অতটাও স্যার, ইম্পর্টেন্ট না, আমি বলে দিই। গাড়ি, আবার বলবেন। না না, আমি বলতে চাচ্ছি গাড়ির ইঞ্জিন। হ্যাঁ, গাড়ির ইঞ্জিন থেকে কিভাবে গাড়িকে চালনা করে, আমাকে একটু ডিটেলসে বলতে পারবেন কিভাবে হয় জিনিসটা? একটা গাড়ি গাড়ির যে আমি ইঞ্জিন চালাই, কিভাবে চালাই? হুম ওখানে হুম হচ্ছে যে মানে বিভিন্ন শক্তি রূপান্তরিত হয়ে গাড়িটা হচ্ছে যে আম, হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ শক্তি, তারপরে হচ্ছে যে আম, হুম আহ, হ্যাঁ, বুঝতে পারছি আমি। হ্যাঁ, না ঠিক আছে, আপনি রাইট। সেটাই বলতেছি যে ধরেন গাড়িতে বিভিন্ন কেমিক্যাল ইউজ করে না, যেমন পেট্রোল, ডিজেল, আরো অনেক ধরনের তেল তেল নেয় না মানুষ পেট্রোল পাম্প থেকে। ওই তেলটাকে হচ্ছে পোড়ানো হয়, পোড়ানোর মাধ্যমে হচ্ছে একটা শক্তি উৎপন্ন হয়। যেই শক্তিটাকে কাজে লাগে গাড়ির যেই অনেকটা পেশি শক্তি উৎপন্ন করা হয় আর কি, বলতে পারেন যে ওই গাড়ির যে চাকা ঘুরতেছে, তারপরে গাড়ির ওই যে যেটা বললেন যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হচ্ছে, এভাবে আর কি জিনিসগুলো হয়ে থাকে। সবকিছু আমার ওভাবে চলতেছে, দুনিয়া সবকিছু এইভাবে চলতেছে। আচ্ছা, তো এখানে উল্লেখ্য যে রাসায়নিক বিক্রিয়াতে বিপরীত প্রক্রিয়াও ঘটে থাকে, যেখানে তাপ শক্তি গ্রহণ করে বিক্রিয়াটি সম্পন্ন হয়। যেমন বেকিং সোডার মধ্যে লেবুর রস দেওয়া হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয়ে আসে। যখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য তাপ নিয়ে নেওয়ার কারণে মিশ্রণের তাপমাত্রা কমে যায়। আচ্ছা, এটা কি জিনিস, আহ যদি আমি আপনাদের বলি, আপনার তো বেকিং সোডার কাজ, বেকিং সোডা দেখছেন আপনারা? জি জি স্যার। স্যার।
আচ্ছা, ওকে। তো বেকিং সোডার মধ্যে আপনার ছেলেটা নিজেরাও বাসায় করে দেখতে পারেন, এটা তো আহামরি কিছু না। দেখবেন যে লেবুর রস কি, অ্যাসিড না ক্ষার বলতে লেবুর পারবেন? অ্যাসিড। অ্যাসিড, অ্যাসিড। ইয়াস। তো তো বেকিং সোডা হচ্ছে এক প্রকার ক্ষার বলতে পারেন, কথা বুঝছেন? তো হ্যাঁ ওখানে যখন আমি লেবুর রসটা দিচ্ছি, লেবুর রসটা যখন দিচ্ছি অবশ্যই আমি জানি ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে কি হয়, লবণ উৎপন্ন হয়, কারণ ঠিক আছে? আর সোডা যেহেতু বলছে বেকিং সোডা, ওখানে হচ্ছে আমার কার্বনেট টাইপের কিছু একটা থাকে, আমি ঠিক এখন মনে করতে পারতেছি না, আপনি একটু কাইন্ডলি পারলে দেখে নিন নেটে। তো ওইখানে হচ্ছে আমার যে গ্যাসটা বের হয়, গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, ওটা বুদবুদ আকারে বের হয়ে যায়। আর এটা হচ্ছে কি আহ মানে তখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য, লাস্ট লাইনটা দেখেন, তখন এই বিক্রিয়া সম্পন্ন করার জন্য তাপ নিয়ে নেওয়ার কারণে মিশ্রণের তাপমাত্রা কমে যায়। এই যে এখানে একটা লাইন ছিল, এখানে উল্লেখ্য যে রাসায়নিক বিক্রিয়াতে বিপরীত প্রক্রিয়া ঘটে থাকে যেখানে তাপ শক্তি গ্রহণ করে বিক্রিয়াটি সম্পন্ন হয়। আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, দহন প্রক্রিয়া, যেখানে কি ছিল, যেখানে ছিল যে আমার বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? আর এখন কি দেখতেছি, এখন দেখতেছি তাপের ফলে বিক্রিয়া হচ্ছে, মানে তাপ ইউজ করে বিক্রিয়া হচ্ছে। কথা বুঝতে পারছেন? দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। আমার কথা কি বোঝা গেছে না আরেকবার বলবো? স্যার আবার একটু বলবেন প্লিজ? আচ্ছা, আমি আরেকবার বলতেছি। দহন বিক্রিয়াতে কি ছিল, আমার তাপ উৎপন্ন হচ্ছে, সাথে আলোক শক্তি উৎপন্ন হচ্ছে। আর এখনের যে এটা বললাম, বেকিং সোডার মধ্যে লেবুর রস দেওয়া হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হয়ে যায়। ওই বিক্রিয়াতে কি হচ্ছে, ওই বিক্রিয়াতে আমার তাপ প্রয়োজন হয়, পরিবেশের আশেপাশের পরিবেশ আছে না, পরিবেশের যে তাপটা থাকে ওই তাপটা সে নিয়ে নেয়। ওই তাপ নিয়ে হচ্ছে সে বিক্রিয়াটা করে। যেমন আমি যদি এখানে দেখাই, ধরেন সোডা থাকে প্লাস লেবুর রস, ঠিক আছে? এগুলো তো আমরা নিজেরা দিচ্ছি, সাথে সে কি করে, সে কি করে দুনিয়া থেকে তাপ নেয়, তাপ নিয়ে বিক্রিয়াটা করে, বিক্রিয়া করে তার একটা সাপোজ কিছু একটা উৎপাদ আসছে, তারপরে হচ্ছে তার কার্বন ডাইঅক্সাইড আসছে। কিন্তু এখানে কিন্তু আর কোনো তাপ শক্তি উৎপন্ন হয় নাই। কারণ কি, এখানে তাপটা সে বিক্রিয়ার শুরুতেই নিয়ে নিছে। কিন্তু আমরা যদি মোমের কাহিনীটা দেখি, মোম কি করে, মোম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আবার কিছু একটা উৎপাদ উৎপন্ন করে, সেটা অতটা ম্যাটার না। সাথে কি করে, সাথে হচ্ছে তাপ প্লাস আলোক শক্তি, এই দুইটা জিনিস উৎপন্ন করে। এখন এই দুইটা বিক্রিয়ার মধ্যে ডিফারেন্স কোথায় আপনারা দেখতেছেন? এখানে তাপটা ইউজ হয়ে গেছে আর এখানে তাপটা উৎপন্ন হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমার 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 পয়েন্টটা বুঝতে পারছেন? জি। এটাই, এটাই ছিল এখানে কাহিনী। আচ্ছা, সমস্যা নেই, সামনে আর একটু আগাই, এর একটাতে অনেক বেশি সময় চলে যাচ্ছে। তো আলোক শক্তি, ঠিক আছে? আলোক শক্তি তো অত বেশি করে বলার কিছু নাই, একটু আগে আমরা দেখছি যে দহন বিক্রিয়াতে আলোক শক্তি উৎপন্ন হয়, হ্যাঁ। সাথে এখানে একটা এক্সাম্পল ছিল যে সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে জোনাকি পোকা। জোনাকি পোকা দেখছেন না? জি স্যার। এই জোনাকি পোকা ধরছেন তো নাকি? না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। জোনাকি পোকাতে কি হয়, জোনাকি পোকা দেখেন না, জোনাকি পোকা কিন্তু জ্বলে, নিজে নিজে জ্বলতে থাকে। কি কারণে জ্বলে? তার মধ্যে একটা রাসায়নিক পদার্থ থাকে যেটার নাম হচ্ছে লুসিফেরিন। একটু মনে রাখবেন, এমসিকিউর জন্য এটা ইম্পর্টেন্ট। তো লুসিফেরিন নামক একটা রাসায়নিক পদার্থ থাকে যেটা হচ্ছে আপনার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আপনার আলোক সৃষ্টি করে। এখন আমি এখানে একটা আপনাদের ইনফরমেশন দেই, এই ইনফরমেশন আপনার বইতে নাই, বইয়ের বাইরে, জাস্ট আগ্রহের জন্য বলতেছি। আপনারা তো এটা জানেন, দুনিয়াতে যে পরিমাণ শক্তি আসলে হয়, মানে আমরা কোথাও থেকে প্রডিউস করতে পারি, মানে এক কথায় রূপান্তর করতে পারি, পুরোটা কিন্তু আমরা কাজে লাগাইতে পারি না। এটা তো জানেন, শক্তি অনেক জায়গায় অনেকভাবে খরচ হয়ে যায়, 100% কিন্তু আমরা শক্তিটা ইউজ করতে পারি না, এটা জানেন? জানেন, জানেন নাকি জানেন না? হ্যাঁ, হ্যাঁ। স্যার, আচ্ছা, জি। কিন্তু দুনিয়াতে জোনাকি পোকা হচ্ছে একমাত্র জিনিস যে তার 100% শক্তিটা ইউজ করতে পারে। এটা আসলে আল্লাহর সৃষ্টিকর্তার একটা হয়তো অন্যরকম একটা নিয়ামত। মানে তারা হচ্ছে তাদের যেই এনার্জিটা আছে, এনার্জি ফুল ইউজ করতে পারে। আমরা মানুষরা কিন্তু বিভিন্ন জায়গায় যত এনার্জি ইউজ করি, অনেক এনার্জি লস হয়, অনেক এনার্জি হারিয়ে যায়, দুনিয়াতে হারিয়ে যায়, সব এনার্জি কিন্তু আমরা ইউজ করতে পারি না। কিন্তু জোনাকি পোকা তার 100% সেই এনার্জিটা ইউজ করতে পারে, বুঝতে পারছেন? তো যাই হোক, এটা এমনি বললাম ইনফরমেশন, আপনারা চাইলে এগুলো নিয়ে আরো ঘাটাঘাটি করতে পারেন। আমি আপনার সাজেস্ট করবো যে বইয়ে যেটা আছে, বইয়ের পড়ার মধ্যে কখনো সীমাবদ্ধ থাকেন না। যদি আপনাদের সায়েন্স নিয়ে কোনো থাকে, আপনার অনেক কিছু নিয়ে ইচ্ছা থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট সায়েন্স নিয়ে যদি আগ্রহ থাকে, মানে ট্রাই করবেন বিভিন্ন আর্টিকেল পড়ার, আরো বিভিন্ন ম্যাগাজিন গুলো আছে না, যেমন বিজ্ঞান চিন্তা পড়েন কেউ? জি স্যার, পড়ি।
আচ্ছা, আমি স্কুল কলেজ লাইফ পর্যন্ত বিজ্ঞান চিন্তা টানা পড়ছি। ভার্সিটিতে ওঠার পর আর বিজ্ঞান চিন্তা আসলে অত সময় হয় না, করোনার পর থেকে বিশেষ করে একদমই সময় হয় না। আমি আপনাদের সাজেস্ট করবো বিজ্ঞান চিন্তাটা পড়েন, সাথে আরো এরকম বিভিন্ন জার্নাল বা বিভিন্ন ইউটিউবের ভিডিও টিডিও আছে না, হ্যাঁ এগুলো একটু দেখেন, কারণ এটা দেখলে আপনার দেখবেন অনেক কিছু জানতে পারবেন। আমাদের জি স্যার, এসব এটা বইতে কিন্তু, ইন্টারেস্ট। হ্যাঁ বইয়ের পড়ালেখা অনেকটাই সীমাবদ্ধ। চেষ্টা করবেন আউট অফ দ্য বক্স চিন্তা করার, ঠিক আছে? যত বেশি জানবেন তত আপনার লাভ। আচ্ছা, তো যাই হোক, এটা এমনি বললাম, আবার পরে ফিরে আসি। তো বিদ্যুৎ শক্তি, ঠিক আছে, আলোক শক্তি শেষ, বিদ্যুৎ শক্তিতে আসছি। বিদ্যুৎ শক্তিটাও সেম, ওই যে ব্যাটারিতে আমরা ব্যাটারির মাধ্যমে লাইট ফ্যান চালাইতে পারি না, বা ফোন, ব্যাটারির মাধ্যমে কি চালাচ্ছি, ফোন চালাচ্ছি, ল্যাপটপ চালাচ্ছি। চাইলে আমি লাইট ফ্যানও বানাইতে পারি, আপনারা সেটা প্রজেক্ট যারা ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে। আমি ক্লাস 7-এ থাকতে বানাইছিলাম, ঠিক আছে? আপনারা চাইলে বানাইতে পারেন, এগুলা অনেক ইন্টারেস্টিং বিষয়। তো এইগুলা থেকে কি হচ্ছে, আমার এগুলাতে আমার বিদ্যুৎ শক্তি ইউজ হচ্ছে, ব্যাটারি থেকে আমার বিদ্যুৎ শক্তি ইউজ হচ্ছে, যে কারণে হচ্ছে আমি এই জিনিসগুলা বিদ্যুৎ শক্তি ইউজ করে বিভিন্ন যা যা কাজ আছে সব করতে পারতেছি। যেমন লিথিয়াম আয়ন জাতীয় রিচার্জ করার উপযোগী ব্যাটারিতে এর বিপরীত প্রক্রিয়া আচ্ছা কি ঘটছে এখানে, সাধারণ শুষ্ক কোষে জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ শক্তি তৈরি হয়ে থাকে। কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? আর অনেক ধরনের ব্যাটারি আছে। শুষ্ক কোষ মানে কি? শুষ্ক কোষ হচ্ছে এক কথায় সহজ বাংলায় ব্যাটারি, ঠিক আছে? ড্রাই সেল, শুষ্ক কোষ বা ড্রাই সেল বলে, এটা এক কথায় ব্যাটারি। ব্যাটারি আমরা বাংলা ভাষায় যেমন ব্যাটারি বলি, এটা বলে শুষ্ক কোষ। তো ব্যাটারি অনেক ধরনের থাকতে পারে, লিথিয়াম আয়ন ব্যাটারি, জিঙ্ক জিঙ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ব্যাটারি, আরো অনেক ধরনের ব্যাটারি আছে, লেড ব্যাটারি, ঠিক আছে? তো এখানে একটা যেমন আছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এটার একটা এক্সাম্পল দিচ্ছে, বলছে যে লিথিয়াম আয়ন জাতীয় রিসার্চ করার উপযোগী ব্যাটারিতে বিপরীত প্রক্রিয়া ঘটে নয়। কিভাবে? যখন বিদ্যুৎ প্রবাহ করে বিপরীত রাসায়নিক বিক্রিয়া করে পরবর্তী সময় বিদ্যুৎ শক্তি সৃষ্টি করার উপযোগী করে রাখা হয়। এটা একটা এক্সাম্পল আপনারা আমাকে দিতে পারবেন? মানে, স্যার একটু বলবেন? হ্যাঁ বুঝিনি, একটু ক্লিয়ারলি স্যার বলবেন? আবার একটু আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বুঝতে পারছি, আপনারা হয়তো বুঝেন না আমার কোশ্চেনটা, আবার বলতেছি। মানে লিথিয়াম নর্মালি কি হয়, আমরা ব্যাটারি থেকে কি করি, ব্যাটারি থেকে কারেন্ট নেই, কারেন্ট নিয়ে আমরা আমাদের ফোন, ল্যাপটপ বা আরো যা যা আছে এগুলো হচ্ছে আমরা চালাই সেই কারেন্টের মাধ্যমে। সেই কারেন্টটা কে দেয়? ব্যাটারি দেয়। আবার তার বিপরীত প্রক্রিয়া ঘটানো হয়। কে বলতেছেন, একটু একটু ক্লিয়ারলি বলেন। আচ্ছা আমি আরেকটা বলি। তো আর এখানে বিপরীত প্রক্রিয়া বলতে কি বুঝাইছে, যে আমরা মাঝে মাঝে ব্যাটারিকে কি করি, ব্যাটারিকে চার্জ দেই কারেন্টের মাধ্যমে, কারেন্টের মাধ্যমে চার্জ দিয়ে তাকে পরবর্তীতে ইউজ করার জন্য, মানে পরবর্তীতে সেই ব্যাটারিটা ইউজ করার জন্য তাকে কারেন্ট প্রবাহ করি। মানে জিনিসটা কি হচ্ছে, আমি সহজ ভাষায় বলি, মনে করেন যে এটা হচ্ছে একটা ব্যাটারি, তার ব্যাটারির কাজ কি, ব্যাটারি হচ্ছে সে বিদ্যুৎ প্রবাহ দিতেছে, আর মানে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাচ্ছি। আবার অনেক সময় কি হয়, বিদ্যুৎ ব্যাটারিতে যায়, কেন যায়? ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য। আমরা ফোন চার্জ দেই না, তো কি হচ্ছে ফোনে, ফোনে চার্জ দিচ্ছি মানে কি, বাইরের কারেন্টটাকে আমি ব্যাটারিতে পাঠাচ্ছি, মানে স্টোর করে রাখতেছি যেন পরবর্তীতে আমি ব্যাটারিটা ইউজ করে ফোনটা চালাইতে পারি, তাই তো? মানে দুই প্রক্রিয়াতেই কিন্তু শক্তির আদান প্রদান হচ্ছে। একবার হচ্ছে আমি ব্যাটারিতে যেই কারেন্টটা স্টোর করা আছে, মানে যেই কারেন্টটা সঞ্চিত আছে, সেইটাকে আমি বিদ্যুৎ হিসেবে ইউজ করতেছি। আবার বাইরের বিদ্যুৎটাকে ব্যাটারিতে পাঠায়, ব্যাটারিতে আমি বিদ্যুৎ সংরক্ষণ করে রাখতেছি যেন পরবর্তীতে কারেন্ট চলে গেলে আমি সেই ব্যাটারিটা ব্যবহার করতে পারি। এখন ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। তো এরপর আরো আছে শব্দ শক্তি। শব্দ শক্তি কি? এই যে বাজি পটকা ফুটানো হয়, সেটা একটা শব্দ শক্তি। কিভাবে পটকা ফুটানো হয়? আমরা ওই দেখছি না, বোমা দেখছি না, গ্রেনেড বোমা, গ্রেনেড জি বা জি। আরো অনেক বড় বড় পারমাণবিক বোমা, দেখছেনই তো, হয়। মানে দেখেন নাই? হ্যাঁ হ্যাঁ, মানে শুনছেনই তো পারমাণবিক বোমার কথা। তো পারমাণবিক বোমা আসলে কি হয়, ওখানে একটা পারমাণবিক বিক্রিয়া হয়, বিক্রিয়া হওয়ার ফলে একটা বিস্ফোরণ হয়, আর ওই বিস্ফোরণে শব্দ সৃষ্টি হয়, ঠিক আছে? মানে কি হচ্ছে, আমার একটা রাসায়নিক বিক্রিয়া থেকে একটা শব্দের সৃষ্টি হচ্ছে। এখানে এটাই বলছে, যে যেমন এখানে ছোট উদাহরণ দিচ্ছে, যেমন বাজি পটকা, আমি বললাম আপনাদের পারমাণবিক বোমা। তো এই রাসায়নিক বিক্রিয়া যে পারমাণবিক বোমা, এগুলা বিস্ফোরণ সৃষ্টি করে, তখন গ্যাসের দ্রুত প্রসারণে শব্দের সৃষ্টি হয়, ঠিক আছে? মানে শব্দটা কেন সৃষ্টি হয়, গ্যাসের প্রসারণের ফলে। এটাই হচ্ছে কারণ। আচ্ছা যাই হোক, আপনারা ওই শব্দের চ্যাপ্টারটা পড়া হয়েছে আপনাদের, তরঙ্গ, তরঙ্গই জি তো মনে স্যার, হয়। তবে ভালো করে হয়নি।
মানে ম্যাম ভালো করে? অর্ধেক পরে তাতেই হচ্ছে যে ওই পরীক্ষার সিলেবাস দিয়ে দিছিল, ওটা পরীক্ষায় ছিল না তো ওই জন্য পরে আর পড়াই। আচ্ছা আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। আপনাদের সমস্যা যদি প্রবলেম ফেস করেন বললেন আমাকে, ইনশাল্লাহ আমি স্যার চেষ্টা করবো আমাদের তো আপনাদের। পরীক্ষার সিলেবাস দিয়ে দিছে। পরীক্ষার সিলেবাস, আচ্ছা আপনারা তো মনে হয় সেম স্কুলের না সবাই, তাই না? না, আচ্ছা, মানে কে কোত্থেকে আছেন একই আপনি একটু বলেন syllabus, তো আমাকে। হুম হুম। একই সিলেবাস। ও, সিলেবাস একই, স্কুল ভিন্ন কিন্তু সিলেবাস একই নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে, তাইলে ঠিক আমার আছে। জানা মতে। না, এক্সাম কখন আপনাদের? এক্সাম হবে সম্ভবত নভেম্বরে তো হয়, এর আগে 6-এ যখন দিয়েছিলাম নভেম্বরে শেষ সপ্তাহে হয়েছিল, আর হচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে শেষ হয়ে গেছিল, তো এবারও হয়তো বা এরকম হতে পারে স্যার বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা কে কোত্থেকে ক্লাস করতেছেন? আমি আসলে জানি না, এমনি বলতে পারেন। তো আমি হচ্ছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা থেকে বলতেছি। ও, আপনি তো একদম সীমান্ত এলাকা। আর আরেকজন? নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা থেকে। ও সরি, বুঝি নাই। স্যার, নারায়ণগঞ্জ জেলায় ২৫০০ উপজেলা থেকে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, আমি আসলে জানতাম না যে আপনারা মানে বিভিন্ন জায়গায়। যাই হোক, ভালো লাগলো শুনে এত দূর থেকে কাজ করতেছেন। আমি ঢাকাতেই আছি, ঢাকা থেকে বলতেছি, ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আপনারা তাহলে সিলেবাসটা আমাকে পাঠাবেন কিভাবে? সিলেবাস, আপনারা আগে যে টিচার ছিল ওনার সাথে আপনারা সিলেবাস আদান প্রদান কিভাবে করতেন? ক্লাসেই। মানে আপনাদের যে সিলেবাসের কথা বললেন, মানে সিলেবাসটা আপনারা আগের যে টিচার আপনাদের এই ক্লাসটা নিতেন হ্যাঁ, সায়েন্সের, তো ওনার সাথে আপনারা আদান প্রদান কিভাবে করতেন, যে এই মানে সিলেবাসটা আর কি বুঝছো? শেয়ার শেয়ার কিভাবে করতেন? হ্যাঁ। উনি হচ্ছে যে সিলেবাস জেনে নিত এই ক্লাসের মধ্যে যে কোন কোন অধ্যায় ও আচ্ছা দিবে আচ্ছা আচ্ছা, হয়, আর বুঝতে পারছি হোমওয়ার্ক নিত স্কুল ইয়াতে। বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে ক্লাস শেষ হওয়ার ধরেন 5 মিনিট আগে আমাকে একটু মনে করাই দিন, তাহলে আমি ধরেন সিলেবাসটা নিজে লিখে রাখলাম। ওকে। আচ্ছা, আচ্ছা, স্যার, ঠিক আছে, এখন ওকে। থেকে স্যার, কিছু বলতেছেন, এখন বলেন। থেকে এখন থেকে কি আমাদের সায়েন্স ক্লাস আপনিই নিবেন? হ্যাঁ, ইনশাল্লাহ সব ঠিক থাকলে আমিই নিব। কেন, কোনো সমস্যা আছে মানে বুঝতে অসুবিধা বা কিছু? হ্যাঁ, স্যার, এমনি জিজ্ঞেস করেন। না, আমার যদি পড়ানোতে কোনো মানে মনে করেন যে আমার পড়ানোতে একটু আপনাদের অসুবিধা হচ্ছে বা আপনারা বুঝতে পারতেছেন না, আমাকে খোলাখুলি ভাবে বললেন, ঠিক আছে? এত ফর্মালিটির কিছু নেই যে মানে আহ পড়াই যাবো আপনারা চুপ করে বসে থাকবেন, এমন না। আমি চাই আপনাদেরও ভালো লাগুক, ঠিক আছে? আমি শুধু তো ইয়ার জন্য আসি না, পড়ানোর জন্য আসি না। আমি চাই যে আপনাদেরও হেল্প হোক, আপনারা যেহেতু স্টুডেন্ট। কারণ আপনাদের এই পজিশনে আমিও ছিলাম এক সময়। আমি এরকম, আমার সময় এরকম আমি ভালো টিচার পাইনি, সত্যি কথা। তো আমি আমি ভালো যে সেটা বলতেছি না, মানে বলতে চাচ্ছি যে ধরেন ভালো পড়ানোটা আর কি আমি নিজেও পাইনি, তখন আমার একটু সাফার করা লাগছে। আমি বুঝি আপনাদের কষ্টটা, আমি বুঝি। তো আপনার যদি, আর এখন তো সিলেবাসও চেঞ্জ, আপনাদের 8-এ যেটা পড়তেছেন আমরা এটা 9-10-এ পড়ছি, বুঝছেন? তো জি যে কোনো স্যার। প্রবলেম, যে কোনো কিছু খোলা হলেই তারপর বলবেন, কোনো সমস্যা ভালো। নেই। ওকে ওকে, দেখ, আলহামদুলিল্লাহ। তাও বলবেন আমাকে, ঠিক আছে? ওকে। ওকে যাই স্যার। হোক, আমরা তাহলে আগাই সামনে। রাসায়নিক বিভব শক্তি, আম, শব্দ শক্তি তো বুঝলাম, রাসায়নিক বিভব শক্তিতে আসি। বিভব শক্তিতে কি আছে, যে আম, বিভব শক্তির, রাসায়নিক বিভব শক্তিটা কি আপনাদের কোনো আইডিয়া আছে এমনিতে? স্যার বিভব শক্তি ধারণা আছে, তবে রাসায়নিক বিভব শক্তি না। না না, বিভব শক্তিটা কি ওটাই বলেন, এটা তো পড়ার কথা, বিভব শক্তি। হুম হুম। বিভব বিভব শক্তি হচ্ছে যে পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে যে মানে কোনো একটা আম, ওই শক্তিটা সঞ্চয় করে পরবর্তীতে হচ্ছে যে শক্তিটা হচ্ছে ইয়াস আহ, ইয়াস, সেটাই, প্রয়োগ রাইট, করে। ইয়ার রাইট। এটাই, হ্যাঁ, বিভব শক্তিটা হচ্ছে এটাই, আপনি যেটা বলছেন ওইটাই, যে আহ সঞ্চিত থাকে পরবর্তীতে ইউজ হয়। সো রাসায়নিক বিভব শক্তি কি হইতে পারে? যেটা হচ্ছে রাসায়নিক কোনো একটা বিষয়ের, মানে সেটার সাথে রাসায়নিক কোনো একটা বিষয় রিলেটেড, ঠিক আছে? রাসায়নিক কোনো একটা জিনিস রিলেটেড, যেমন এখানে যে বলছে যে রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত থাকে, এটা তো জানেন নাকি? আমরা যে একটা একটা রিয়াকশন হওয়ার ফলে যে শক্তির আদান প্রদান হয় বা শক্তির রূপান্তর হয়, এটা তো জানেন, তাই না? আমরা পড়ে আসছি দহন বিক্রিয়া বা বিয়োজন বিক্রিয়াতে আমরা দেখে আসছি যে তাপ উৎপন্ন হয়, আলোক শক্তি উৎপন্ন হয়। সেটা কিভাবে হয়? রাসায়নিক বিক্রিয়ার কারণেই তো হয়, তাই না? শক্তিটা ট্রান্সফার হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যম। সো এখানেও সেম, এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, জীব জগতের কোষে এটিপি অণু। এটিপি কি জানেন? আহ এটিপি কি আইডিয়া আছে কোনো আপনাদের? আচ্ছা, আমি বলে দেই, সমস্যা নেই। এটিপি হচ্ছে
আপনারা হয়তো পড়বেন, আমাদের সময় ক্লাস 9-এ পড়ছিলাম আমরা, আপনাদের হয়তো ক্লাস 8-এ আছে নাকি আমি জানি না, 9-এ পড়তে পারেন হয়তো, যে আমাদের যে উদ্ভিদ আছে না, হ্যাঁ, জীবজগতের যে উদ্ভিদ, উদ্ভিদ বলেন বা প্রাণী কোষ বলেন, যে আমাদের শরীরের যে কোষগুলো আছে, তারা তো শক্তি সঞ্চয় করে রাখে। কিভাবে সঞ্চয় করে রাখে? তারা হচ্ছে বিভিন্ন এটিপি, এটিপি বলতে পারেন এটা একটা রাসায়নিক একটা যৌগ। ঠিক এটার আছে, এটা একটা পূর্ণরূপ যৌগ। কি স্যার? পূর্ণরূপটা আসলে আমি এখন মনে করতে পারতেছি না। আচ্ছা ওয়েট, আমি আপনাদের দেখেই বলছি। আচ্ছা হ্যাঁ, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, তাই তো হ্যাঁ, নাকি তাই না? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আহ মানে এটা একটা ফসফেটের একটা হচ্ছে যৌগ। কথা বলছেন? আচ্ছা আমি আপনাদের এখানে দেখাই, এটিপিটা যেহেতু সামনে আছেন এখানেই দেখাই। সরি, এটিপি। আচ্ছা, ওই আহ, কই গেল? স্যার ওই যে নিচে হুম হুম হুম, এই যে এটিপি। দেখেন, দেখেন এই ছবিটা আপনাদের একটু দেখাই। দেখেন, অ্যাডিনোসাইন ট্রাইফসফেট, এখানে হচ্ছে অ্যাডেনিন থাকে পাশে, ট্রাইফসফেট মানে কি, ফসফেটের 3টা অণু থাকে। এই যে দেখেন, ফসফেটের 3টা অণু আছে, সাথে হচ্ছে রাইবোজ আছে মাঝখানে। তো এটা হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। আর আচ্ছা, রাইবোজোম বানানটা তো বলবেন, বুঝছেন। অ্যাডিনোসিন বানানটা দেখা যাচ্ছে এটা না। এটা আসলে এটা আসলে অনেক বড় একটা যোগ। আচ্ছা সমস্যা নেই, আপনার চাইলে ক্লাসের পরে আপনার চাইলে দেখে নিতে পারেন, সমস্যা নেই। দরকার হলে যদি না বুঝেন, আমি দরকার নেক্সট দিন আরেকটু ডিটেলস আপনাদের এটা দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। বাট এটা আমি হচ্ছে আপনাদের কাহিনীটা বলি, জিনিসটা কি। এটা এত বড় যৌগ যে এটা আসলে নামটা মুখস্থ রাখাটাই আসলে অনেক বড় একটা বিষয়, ঠিক আছে। অ্যাডিনোসিন ট্রাইফস। ট্রাইফসফেট, এই যে এখানে দেখেন, এখানে দেখলে আর একটু ডিটেলসে বুঝতে পারবেন। দেখেন, আপনারা তো আসলে জৈব যৌগ পড়েন নাই, জৈব যৌগ ইন্টারে উঠলে পড়বেন, তখন হচ্ছে এই বন্ধনগুলো বুঝতে পারবেন। এখানে হচ্ছে সব এক একটা কার্বন, বুঝছেন। দেখেন, হ্যাঁ, কার্বনের 10টা পরমাণু, হাইড্রোজেনের 16টা পরমাণু, নাইট্রোজেন 5টা, অক্সিজেনের 13টা মিলে হচ্ছে আমার অ্যাডিনোসাইনটা এই পাশে হচ্ছে, সাথে রাইবোজ মিলে আর কি, হ্যাঁ। আর আর ফসফেটের তিনটা পরমাণু দেখেন, তিনটা ও ফসফেট, হ্যাঁ, একটা দুইটা তিনটা। আর মাঝখানে রাইবোজ আছে। রাইবোজোমের কথা শুনছেন না আপনারা বায়োলজিতে? স্যার, জি স্যার। রাইবোজোমের কাজ কি মনে আছে কারো? রাইবোজোমের কাজ হচ্ছে যে ওই যে কি জানি, আশ আশ আঁশ উম, জাতীয়, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ আশ জাতীয় রাইবোজোমের কাজও অনেক। আমি বুঝি নাই, সরি। হচ্ছে যে মানে আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মনে থাকলে বলেন, কোনো সমস্যা নেই। মানে আঁশ জাতীয় খাবারকে হচ্ছে যে আচ্ছা ওকে, মানে বুঝতে বলতে পারছি। চাচ্ছি হ্যাঁ কি। হ্যাঁ, ইয়েস। রাইবোজোমের কাজ কিন্তু অনেকটা ইয়া করার মতো, যে সে হচ্ছে নিজের মধ্যে বিভব শক্তি, যেটা বললাম না, সে হচ্ছে নিজের মধ্যে স্টোর করে রাখা টাইপের, হ্যাঁ। সো বুঝতেছেন যে অ্যাডেনিন ট্রাইফসফেট যেটা আমি বললাম, তো সেও সেম, সেও স্টোর করে রাখার মতো একটা জিনিস, কারণ তার মধ্যে যেহেতু রাইবোজের একটা পরমাণু আছে, রাইবোজোমের একটা পরমাণু আছে, একটা অংশ আছে। আর অ্যাডিনোসাইন হচ্ছে তার একটা সম্মিলিত নাম, বুঝছেন। সম্মিলিত নাম আসলে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে অ্যাডেনিন। এই যে দেখেন, অ্যাডেনিন থাকে আর রাইবোজ থাকে, দুইটা মিলে হচ্ছে আমি অ্যাডিনোসাইন বলতেছি। কথা বলছেন। আর অ্যাডেনিন কি, অ্যাডেনিন হচ্ছে তো আপনার অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম না সরি, নাইট্রোজেনের একটা আহ, মানে বলতে পারেন একটা পার্ট, নাইট্রোজেনের মানে একটা, মানে কি বলে এটাকে, একটা যৌগ। নাইট্রোজেন একটা খুব জটিল একটা যৌগ, এটা আরেকদিন সময় পেলে আপনার সাথে শেয়ার করব। তো এদের কি কাজ, এরা হচ্ছে আপনার শক্তি সঞ্চয় করে রাখে নিজেদের মধ্যে, মানে এই পুরাটা মিলে একটা যৌগ, বুঝতেছেন। মানে কত জি কিছু আছে এই একটা যৌগের মধ্যে, এটা পুরোটা মিলে হচ্ছে একটা যৌগ। আমরা নর্মালি কি দেখছি, ক্যালসিয়াম কার্বনেট মাত্র 3 থেকে 4টা মৌল আছে ওখানে, আর এখানে কয়টা মৌল আছে, 1 2 3 4 5, 5টা মৌল আছে, আর তাদের পরমাণুতে আছে আরো প্রায় অনেকগুলা। মানে বুঝেন কত বড় যৌগ সে। তো এত বড় যৌগ সে হচ্ছে তার নিজের মধ্যে তাহলে কি পরিমাণ শক্তি স্টোর করে রাখে, চিন্তা করেন। আর আমাদের দেহে আমরা যা খাবার খাই, খাবারটা ট্রান্সফার হয়ে কনভার্ট হয়ে হচ্ছে এটিপি তে কনভার্ট হয়। এই এটিপি এটাকে পুরাটাকে সংক্ষেপে বলা হচ্ছে এটিপি, ঠিক আছে। এটিপি গুলা হচ্ছে এক একটা মানে যৌগ, যেই যৌগগুলা তার মধ্যে শক্তি সঞ্চয় করে রাখে। সো ধরেন আমি খেয়ে ফেছি খাবার, এখন আমার মধ্যে শক্তিগুলো সঞ্চয় হয়ে আছে, সো আমি যখন কোনো কাজ করতে যাচ্ছি, এটিপিটা হচ্ছে আমার তখন কি করে, একটা এই শক্তিটাকে হচ্ছে সে ভেঙে ফেলে, ভেঙে এই শক্তিগুলোতে ধরেন আমরা একটা জিনিস উঠাচ্ছি, টানতেছি, বা অনেক যা কাজ করতেছি, সব শক্তি আমরা এখান থেকে পাই। কথা বুঝতে পারছেন এবার?
জি স্যার। আচ্ছা আপনার দেখে মনে হচ্ছে একটু কনফিউজ। আচ্ছা সমস্যা নাই, জিনিসগুলো নিয়ে সামনে আরো জানতে পারবেন। দেখি আপনাদের বলবো ইনশাল্লাহ সময় পেলে, যেহেতু সময় একটু কম তাই বেশি ডিটেলসে বলতে পারতেছি না। আচ্ছা সমস্যা নাই, আপনারা আমি চেষ্টা করবো আপনাদের জানার আগ্রহটা যেহেতু দেখে আমার ভালো লাগছে, আমি চেষ্টা করবো আপনাদের জিনিসগুলো আরো ভালোভাবে বোঝানোর। বুঝতে পারছেন? চিন্তা করবেন না। আর মানে এটাই আর কি বলছে যে এটিপি নামক অণুতে শক্তি সঞ্চিত করে রাখে, যেই শক্তিটাই হচ্ছে আমার পরবর্তীতে আমি ইউজ করতে পারি। এই জন্য আমার এই শক্তিটাকে বলতেছে রাসায়নিক বিভব শক্তি, ঠিক আছে। আর এই অণুর ফলে হচ্ছে আমার জৈব মুদ্রা। দেখেন এই অণু তার রাসায়নিক বন্ধনে শক্তি সঞ্চিত রাখে বলে এটি জৈব মুদ্রা নামে পরিচিত। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার রাসায়নিক বিভব শক্তি গেল। ক্লিয়ার তো নাকি? জি। আচ্ছা আপনাদের কোনো কি সমস্যা হচ্ছে হলে বলতে পারেন। না স্যার। আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে আমি সামনে দিয়ে কন্টিনিউ করতেছি। আচ্ছা তো এখানে আরো অনেক কিছু লিখা আছে, আর ওগুলাতে যাচ্ছি না। এবার আসছি একটা খুব টাফ একটা টপিকে, ইলেকট্রোলাইট আর ইলেকট্রোলাইসিস। এটা নিয়ে কোনো আইডিয়া আছে আপনাদের? না। ইলেকট্রোলাইট কি আর ইলেকট্রোলাইসিস কি? আচ্ছা আমি বলি। আহ, একটু আগে আমরা একটা জিনিস দেখছিলাম, আহ, ওই যে শুষ্ক কোষ, ড্রাই সেল বা ব্যাটারি, ঠিক আছে। সো ওইটাই আর কি এখানে অনেকটা এভাবে বলা। ইলেকট্রোলাইট আসলে সহজভাবে যদি আমি জিনিসটা বলি, কঠিন না করি, না স্যার পেঁচে হুম হুম ইলেকট্রোলাইট কি এটা বলবো? বলেন, সমস্যা নেই, জানলে বলেন। ইলেকট্রোলাইট বলতে বোঝায় ওই বিদ্যুৎ প্রবাহের সময় যেই মানে যে যৌগটা বিদ্যুৎকে ধরে রাখে সেই প্রক্রিয়াটাকে ইলেকট্রোলাইট বলে। হ্যাঁ আপনার কথা কিছুটা আংশিক ঠিক, মানে ক্রিয়াকে 90% ঠিক আছে, ছোটখাটো ইলেকট্রোলাইট। কিছু ভুল আছে। হ্যাঁ আচ্ছা আমি আপনার কথাটা বলি। আপনার নাম কি আপনি যে বলছেন? স্যার শ্রেয়া। আচ্ছা শ্রেয়া, ঠিক আছে। ওকে আমি বলতেছি। তো ইলেকট্রোলাইটটা কি? হ্যাঁ আপনার কথাটা রাইট। আসলে ইলেকট্রোলাইট হচ্ছে একটা দ্রবণ, দ্রবণ বা বলতে পারেন একটা যৌগ, মানে একটা যৌগ, বাট সেটা কি একটা দ্রবণ। মনে করেন যে পানি, পানি কি কারেন্ট পরিবহন করে কি করে না বলেন তো? হ্যাঁ করে। করে, ইয়েস করে। দেখেন না পানিতে ডুবে অনেক সময় মানুষ মারা যায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, বা আরো অনেক কিছু হয়। কেন হয়? কারণটা হচ্ছে পানি বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে। সো আহ পানি একটা ইলেকট্রোলাইট, সহজ ভাষায় বুঝছেন? জি স্যার। কারণটা কি? আচ্ছা এটা আমি জাস্ট একটা উদাহরণ দিতাম, আরো কিছু আরেকটু ডিটেলসে বলি। তার মানে আমি ইলেকট্রোলাইট কাকে বলতেছি? ইলেকট্রোলাইট বলতেছি হচ্ছে তাকে একটা দ্রবণ, বা সাপোজ একটা দ্রবণ, বা যে কোনো একটা কিছু, একটা এমন একটা যৌগ যেটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। আর এই বিদ্যুৎ পরিবহনের ফলে সে একটা রাসায়নিক বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে অন্য একটা পদার্থে পরিণত হয়। এই তখন যেই যৌগটা হচ্ছে বিক্রিয়া করতেছে বা বিদ্যুৎ পরিবহন করতেছে, তাকে আমরা বলতেছি ইলেকট্রোলাইট। কথা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আহ, আর এই প্রসেসটা, মানে এই যে পুরা প্রসেসটা হচ্ছে যে বিক্রিয়া হচ্ছে, বিদ্যুৎ পরিবহন হচ্ছে, সবকিছু মিলে পুরো ফুল প্রসেসটাকে আমরা বলতেছি ইলেকট্রোলাইসিস। একটু কনফিউজিং দুইটা, কোনটা লাইট কোনটা লাইসিস, এটা বুঝবেন কিভাবে? আপনারা একটু শর্টকাট বলি, প্রসেস, হ্যাঁ। আচ্ছা এখানে না, একটু নিচে আসি। যখন যখন বলবো যে প্রসেস, প্রসেসের বাংলা মিনিং কি বলেন তো? স্যার প্রক্রিয়া বা এরকম কিছু, ঠিক আছে। দেখেন যখন প্রসেস বা প্রক্রিয়া এরকম কিছু থাকবে তখন হবে কি লাইসিস, লাস্টে দুইটা বুঝছেন। আর যখন পদার্থ, পদার্থ বা ধরেন দ্রবণ বললো, বা ধরেন আরো এক কথায় যৌগ, ঠিক আছে, বস্তুটার কথা বললো, তখন সেটা কি হবে? ইলেকট্রোলাইট। আমি শর্ট ফর্ম লিখতেছি, ইলেকট্রোলাইট। মনে রাখতে পারবেন না এখন থেকে কোনটা লাইসিস, জি ইলেকট্রোলাইসিস আর স্যার। কোনটা ইলেকট্রোলাইট? ইয়েস এটাই। তো আম, যেটা আমরা বললাম যে ইলেকট্রোলাইসিস আর ইলেকট্রোলাইট, তাহলে কি হচ্ছে যে একটা হচ্ছে আমার যে পদার্থটা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে সে রাসায়নিক বিক্রিয়া করতেছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট। আর এই ফুল প্রসেসটাকে বলতেছি আমি ইলেকট্রোলাইসিস। তো জিনিসটা কিভাবে হয়?
আমি একটা উদাহরণ দেখাই আপনাদের। ধরেন এটা একটা দ্রবণ। দ্রবণটা কিসের দ্রবণ আমি আসতেছি। ধরেন এটা হচ্ছে একটা ব্যাটারি, উপরে একটা ব্যাটারি আছে। ধরেন এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা, আচ্ছা, আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্তটা। স্যার ক্যাথোড আর অ্যানোড কি? হ্যাঁ, আমি পয়েন্টটাতে আসতেছি। ক্যাথোড আর অ্যানোডটা কি আসতেছি আমি পয়েন্টটাতে। আমি জানতাম এই কোশ্চেন আপনারা করবেন। আচ্ছা আচ্ছা, এখানে কোন জিনিস কি আমি আপনাদের একটু বলতেছি। হ্যাঁ, একটু ওয়েট করেন, কালারটা চেঞ্জ করি তাইলে আরো সুবিধা হবে। ওকে ওকে, এবারে আসি। আপনি হুম, আচ্ছা, আরেকটু জিনিস প্লাস মাইনাস। আচ্ছা ওকে, তো এখানে আমরা একটা জিনিস দেখি যে এখানে হচ্ছে ধরেন আপনি যে কোশ্চেনটা করছেন ক্যাথোড কি অ্যানোড কি, আমি ওটাতে আসতেছি। আগে আমি ডিটেলস বলে দিই এখানে কোন জিনিসটা কি। এখানে একটা দ্রবণ আছে, দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। মানে বুঝতে পারছেন, লবণকে হচ্ছে আমি একটু পানিতে মিক্স করে বা একটা দ্রবণ ক্রিয়েট করে এই জায়গায় হচ্ছে রাখছি। ঠিক আছে, এই যে যেই পানিটা দেখতেছেন, মানে যেইটা তরল জিনিসটা দেখতেছেন, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। তো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে কি কি থাকে আপনারা আমাকে একটু বলতে পারবেন? কোনো আইডিয়া আছে আপনাদের, মানে কি কি হ্যাঁ, থাকতে পারে সোডিয়াম ক্লোরাইড দ্রবণটাতে? নাইট্রোজেন আর ক্লোরিন। হ্যাঁ, না না, একটু ভুল বলছেন। নাইট্রোজেন না, আসলে সোডিয়াম। সোডিয়াম আর সোডিয়াম আয়ন, ক্লোরিন। সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন, মানে ক্লোরিন আয়ন বা ক্লোরাইড আয়ন বলে আর কি এক কথায়। সাথে আরো ধরেন যদি সেটা আরো একটু পানি হয়, পানির হ্যাঁ, সাথে লঘু H2O। দ্রবণ হয়, ইয়েস, তখন হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন। কিন্তু এটা ডিপেন্ড করে, যেমন সোডিয়াম ক্লোরাইড যদি গাঢ় দ্রবণ হয়, গাঢ় বলতে বোঝাচ্ছি যে অল্প একটু পানি দিয়ে মিক্স করছেন, তখন শুধুমাত্র সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নই থাকে। আর যদি সেটা অনেক লঘু দ্রবণ হয়, মানে পানির এমন বেশি হয়, তখন হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন থাকে। অফ করে দে। আচ্ছা, তো এখন তাইলে আমি বললাম যে এখানে এই দ্রবণটা আছে, ঠিক আছে। আর এখানে ধরেন এটা একটা কিসের ব্যাটারি বলবো, ধরেন এটা একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটার এদিক দিয়ে প্লাস ইলেকট্রন গুলা যায়, সরি প্লাস কারেন্টটা যায়, আর এদিক দিয়ে মাইনাসটা যায়। কথা বুঝতে পারছেন? মাইনাস প্রান্ত এটা আর প্লাস প্রান্ত হচ্ছে এটা। এখন আসি ক্যাথোড আর অ্যানোড। ঠিক আছে, ক্যাথোড আর অ্যানোড যে কোশ্চেনটা করছেন, দেখেন এখানে 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 যে দ্রবণটা, দ্রবণের মধ্যে যে আয়ন গুলো আছে, কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন, কেউ বলতে পারবেন? পজিটিভটা হচ্ছে ক্যাটায়ন আর নেগেটিভটা হচ্ছে অ্যানায়ন। ইয়েস ইয়েস ইয়েস, মানে যেটা পজিটিভ সেটাকে আমি বলতেছি কি ক্যাটায়ন, হ্যাঁ, এটাকে। আর এটাকে বলতেছি কি অ্যানায়ন, রাইট। সো এখন চিন্তা করেন, আমি যখন কি বললাম এখানে ইলেকট্রোলাইট কে সোডিয়াম ক্লোরাইড, সো তার মধ্যে দিয়ে যখন আমি বিদ্যুৎ প্রবাহিত করব, সে কি করবে, একটা রাসায়নিক বিক্রিয়া করবে। রাসায়নিক বিক্রিয়া করবে মানে কি, সে ধরেন যে সোডিয়াম আয়নটাকে সোডিয়াম ধাতুতে পরিণত করে ফেলবে, ক্লোরাইড আয়নটাকে ক্লোরিন গ্যাসে উৎপন্ন করে ফেলবে, তাই না? কিন্তু হবে কোথায়, দেখেন, সে সোডিয়াম প্লাস আয়ন, মানে কি তার একটা ইলেকট্রনের সংকট, কি তার একটা ইলেকট্রনের সংকট। তার মানে কি, সে যদি একটা নতুন সোডিয়াম আয়নটা যদি সোডিয়াম ধাতুতে পরিণত হতে চায়, তার কি লাগবে বলেন তো? একটা হচ্ছে ইলেকট্রন লাগবে। একটা ইলেকট্রন লাগবে, ইয়েস। সো একটা ইলেকট্রন সে কোত্থেকে পাবে? ক্লোরিন থেকে। ব্যাটারির পজিটিভ সাইড থেকে না নেগেটিভ সাইড থেকে, বলেন তো? নেগেটিভ। ইয়েস। তার মানে কি, সে সোডিয়াম আয়নটা নেগেটিভ প্রান্ত, অবশ্যই সে এটাকে আকর্ষণ করবে, সে এখানেই যাবে সে ওই ইলেকট্রনটা নেওয়ার জন্য। কারণ কি, আমি কি বলছি, নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন আসবে, পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ আয়ন আসবে, মানে আসে না আসলে, কথা বলতে আসলে ইলেকট্রন যায়। ঠিক আছে, মানে ইলেকট্রন এদিক দিয়ে বের হবে, এদিক দিয়ে ঢুকবে ব্যাটারির। ওকে, সো আপনারা তাহলে দেখেন, সোডিয়ামের দরকার হচ্ছে ইলেকট্রন, তাহলে সে ইলেকট্রন এখান থেকে নিবে। তার মানে কি, এই এটার আশেপাশে সোডিয়াম আয়ন ঘোরাফেরা করবে, মানে এটার আশেপাশে এসে সোডিয়াম আয়ন ঘোরাফেরা করে সে কি করবে, ইলেকট্রন নিয়ে সে সোডিয়াম ধাতুতে পরিণত হবে, তাই তো নাকি? হ্যাঁ। তার মানে কি, সোডিয়াম আয়নটা ক্যাটায়ন ছিল, ক্যাটায়ন এই প্রান্তে আসছে, তার মানে কি এই প্রান্তটাকে আমি কি বলতেছি, ক্যাথোড। এই ধাতুটাকে আমি কি বলতেছি, ক্যাথোড বলতেছি।
যিনি কোয়েশ্চেনটা করছেন বুঝতে পারছেন আমি ক্যাথোড কেন বলতেছি বা এটা ক্যাথোড বলতে কি বোঝাচ্ছে? এবার চিত্রটা দেখেন, এখানে সোডিয়াম আয়ন প্লাস আয়ন এর আশেপাশে ঘুরতেছে, কারণ কি সে ক্যাটায়ন। দেখেন এই পাশে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা সেখান থেকে আশেপাশে ঘুরতেছে, কারণ কি সে ইলেকট্রনটা নিবে। তো আমি বলতে পারতেছি এটা একটা ক্যাথোড দণ্ড। কথা ক্লিয়ার? জি জি স্যার। সেম ভাবে অ্যানায়নটা কেউ আমাকে ব্যাখ্যা করেন, ট্রাই করেন কেউ। অ্যানায়ন এখানে হচ্ছে যে নেগেটিভ চার্জ আছে, তো নেগেটিভ চার্জ হচ্ছে যে এখানে ক্লোরিন হচ্ছে যে অ্যানায়ন, তো এখানে হচ্ছে যে ক্লোরিন ওপাশে অনেকগুলো হয়ে যাবে, তারপরে হচ্ছে যে ওখানে ওই ধাতব দণ্ডে মানে গ্যাসীয় হচ্ছে কি বলি ইয়েস রাইট, গ্যাসীয়। হ্যাঁ হ্যাঁ অনেকটা এটাই। এটাই আমি বুঝতে পারছি আপনি, হ্যাঁ আপনার কথা ঠিক আছে, আমি একটু ডিটেলসে বলি, হ্যাঁ আপনার কথাটা আর একটু ভেঙে বলতেছি। মানে এখানে কি হচ্ছে, ক্লোরাইড আয়ন তাই না, ক্লোরাইড আয়নে একটা মাইনাস আছে, একটা মাইনাস মানে কি, সে তার একটা একটা ইলেকট্রন বেশি, গ্রহণ করবে। ইলেকট্রন একটা ইলেকট্রন বেশি তার, না না না, সে 17টা ইলেকট্রন ছিল না, ক্লোরিনের হ্যাঁ ইলেকট্রন হ্যাঁ কয়টা, 17টা না, সে একটা 17। গ্রহণ করে 18টা হয়েছে, মানে তার মধ্যে হ্যাঁ একটা এক্সট্রা আছে। কথা বুঝতে পারছেন? মানে তার মধ্যে হচ্ছে কি একটা ইলেকট্রন এক্সট্রা। সে চাইবে কি, সে যদি ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হতে চায় তাহলে সে কি করবে, একটা ইলেকট্রন মাইনাস ইলেকট্রন করবে, মাইনাস করে সে কি হবে, ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হবে। তো সে মাইনাস করবে কোথায়, অ্যানোডে। এটা কি আমার অ্যানোড, তো সে এখানে একটা ইলেকট্রন মাইনাস করবে। ঠিক আছে, মাইনাস করবে কেন, দেখেন এটা হচ্ছে প্লাস, ব্যাটারির পজিটিভ প্রান্ত, আমি কি বলছিলাম এদিক দিয়ে ইলেকট্রন আসবে এদিক দিয়ে ইলেকট্রন যাবে, তার মানে সে যে ইলেকট্রনটা মাইনাস করবে ওই ইলেকট্রনটা কি এদিক দিয়ে যাবে। কথা বুঝতে পারছেন, সেটা ব্যাটারির এখানে গিয়ে জমা হবে, আর সে ক্লোরাইড আয়ন থেকে ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হয়ে সে বাষ্পাকারে বের হয়ে যাবে বা বুদবুদ সৃষ্টি হবে। কথা ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছেন ফুল প্রসেসটা? আচ্ছা, পুরা জিনিসটা হচ্ছে আপনারা আরেকবার রিভাইজ দিবেন, কারণ এটা অনেক কনফিউজিং একটা বিষয়। আমি নিজে যখন ক্লাস 9-এ ছিলাম, আমি এটা ক্লাস 9-এ পড়ছিলাম, তখনও আমি এটা অনেকবার কনফিউজড হয়েছি, বুঝছেন? তো আপনাদেরকে বলবো যে যেটা বললাম এটা অনেক একটা টাফ একটা বিষয়, ইভেন এটা কিন্তু পরীক্ষা আসতেও পারে। কথা বলছেন, এটা কিন্তু এক্সাম আসার চান্স খুবই বেশি। তো আপনি স্যার এটা ট্রাই পরীক্ষায় করবেন। কিভাবে পরীক্ষায় কিরকম কোশ্চেন আসতে পারে, যেমন আমি আপনাকে বলি যে একটা দ্রবণ দিয়ে দিবে, ঠিক আছে, একটা দ্রবণ, ধরেন আমি এখানে সোডিয়াম ক্লোরাইড দিছি, আপনাকে একটা দ্রবণ দিয়ে দিবে, আহ ধরেন সেটা জিঙ্ক সালফেট, কথার কথা, বা আরো অন্য যে কোনো একটা দ্রবণ। সেই দ্রবণটা থেকে বলবে যে আপনার আহ এটাকে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে দেখাও যে এখানে কি উৎপন্ন হবে বা কি আউটপুট পাবো বা সেটা কিভাবে হবে, ফুল প্রসেসটা দেখাইতে বলতে পারবে। কথা বলছেন, আপনি তখন হচ্ছে কিছুই না, এরকম একটা চিত্র আঁকবেন, সেম চিত্র, সব বিক্রিয়ার জন্য সেম চিত্র, শুধু এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় ওই যৌগটা লিখবেন, আর এখানে যেই ধাতুর দণ্ড বলবে সেই ধাতব দণ্ডটা হবে। ঠিক আছে, আর আপনি হচ্ছে বলবেন এই নিচে হচ্ছে বাংলায় হচ্ছে ব্যাখ্যা করবেন যে এখানে সোডিয়াম ক্লোরাইড ছিল এরকম, সোডিয়াম হচ্ছে প্লাস ক্যাটায়ন, ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন। সো সোডিয়াম হচ্ছে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোড থেকে, এটা ক্যাথোড প্রান্ত, ক্যাথোড থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। আর ক্লোরাইড গ্যাস সে হচ্ছে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে ক্লোরিন গ্যাস হয়ে বুদবুদ আকারে সৃষ্টি করে হয়তো বের হয়ে যাবে বা কিছু একটা করবে, এটা আর কি লিখে দিবেন। কথা বুঝতে পারছেন? জি যে ক্লিয়ার? আরেকটা হুম হুম, যৌগের নাম বলেন। বলে এটাও কি সেমই হবে? আমি বুঝতে পারিনি, একটু আরেকবার বলবেন। স্যার আপনি জিঙ্ক একটা যৌগের নাম বললেন না, হ্যাঁ 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 হ্যাঁ, এটা সেমই হবে? সেম, হ্যাঁ একই সেম। তখন হচ্ছে কি, ধরেন আমি আপনাকে একটু বলি, জিঙ্কে কি হয়, জিঙ্কের যোজনী কত হয়, সরি, আচ্ছা একটু দেখেন, ধরেন জিঙ্ক কেমন হয়, জিঙ্ক 2+ হয় না, ঠিক আছে, তখন এখানে কি হচ্ছে, সোডিয়াম প্লাস একটা প্লাস আর এখানে দুইটা প্লাস, তাহলে সে কি করবে, সোডিয়ামের জায়গায় এখানে জিঙ্ক আসবে, বাট সে কি করবে, সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করতেছিল ক্যাথোড থেকে, আর জিঙ্ক কি করবে, জিঙ্ক দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হবে। কথা বুঝতে পারছেন? আর বাকি সবকিছুই সেম। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে, আরো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। না। আচ্ছা ঠিক আছে, আপনারা হচ্ছে ক্লাস তো মনে রেকর্ডিং, হ্যাঁ রেকর্ডিং তো হয়ে গেছে, আপনারা ফুল ক্লাস আশা করি পেয়ে যাবেন ইনশাল্লাহ।
আমি আসলে জানি না কিভাবে ক্লাস এগুলো হয়, ফার্স্ট ক্লাসটা আমার, আশা করি ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আরেকটু ভালোভাবে হইতে পারবো, অ্যাডজাস্ট হইতে পারবো। ঠিক আছে, আপনাদের যদি আজকে ক্লাসে কোনো কোশ্চেন থাকে আপনারা দরকার নেক্সট দিন আমাকে করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো যে যখনই মাথায় কোনো কোশ্চেন আসবে খাতায় কোথাও লিখে রাখবেন, বুঝছেন? কোথাও লিখে রাখলে হবে কি, আপনি ভুলে যাবেন না কোশ্চেনটা। বুঝতে পারছেন? ধরেন এখন এখান থেকে গিয়ে বাসায় যদি পড়েন তখন আপনার মাথায় অনেক কোশ্চেন আসতে পারে, ওই কোশ্চেনগুলো লিখে রাখবেন। নেক্সট ক্লাসে বা যেটাই হোক, যে কোনো ভাবে আপনি চাইলে আমাকে বললেন কোশ্চেন,